আমাদের সুপ্রিয় দর্শক মানুষ মন্ডলী, যাতে আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে, জি জাহিদ ভাই, আমরা লাইভে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বিসেফ ফাউন্ডেশনের লাইভ শোতে। আহ, আপনারা জানেন যে বিসেফ ফাউন্ডেশন একটি নাগরিক সংগঠন, এবং নাগরিক সংগঠন হিসেবে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করবার পথে যে সকল বাধাসমূহ রয়েছে, সেই বাধাসমূহ নিয়ে আমাদের নাগরিক সমাজের ভাবনা এবং আমাদের যা কিছু চিন্তা, যা কিছু ভাবনা, বিশেষ করে সুপারিশ, সেই সুপারিশগুলো আমরা এই অনুষ্ঠানে নিয়মিতভাবে তুলে ধরি। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করে যাচ্ছি কৃষির বিভিন্ন, কৃষি এবং কৃষি মৎস্য, বৃহত্তর কৃষি অর্থে আমরা যা বুঝি, অর্থাৎ আমাদের খাদ্য শৃঙ্খলে বা ফুড চেইনের মধ্যে যা কিছু আছে, উৎপাদন থেকে শুরু করে একেবারে ভোক্তার পাত পর্যন্ত, প্লেট পর্যন্ত, সেই জায়গা পর্যন্ত যেই বিভিন্ন স্তরে যেই প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা কথা বলবো। আজকে আমরা একটা বিশেষ বিষয় ঠিক করেছি। একটু পটভূমি যদি আপনাদেরকে বলি, সেটা হলো যে আপনারা সকলেই জানেন যে 2013 সালে প্রথম বাংলাদেশে নিরাপদ খাদ্য আইন প্রণীত হয় খাদ্য মন্ত্রণালয়ের অধীনে। 2013 সালে প্রণীত সেই আইনের আওতায় 2015 সালে গঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পরে 2018 সালে প্রথম বাংলাদেশে 2রা ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়, এবং যথাযথ মর্যাদায় 2018 এবং 2019 সালে নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। 2020 সালেও নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। কিন্তু করোনা কালে এসে এইবারে 2021 সালের যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসেও জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য দিবস পালনের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি রয়েছে বলে আমরা জেনেছি। আমরা এটুকু জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই দিবসের কার্যক্রম উদ্বোধিত হবে, অর্থাৎ তিনি অনলাইনে গণভবন থেকে হয়তো এই অনুষ্ঠানে যুক্ত হবেন, এইটুকু আমাদের কাছে তথ্য আছে, কিন্তু এটি এখনো চূড়ান্ত নয়। তবে দিবস পালিত হবে যেহেতু দিবসটি রয়েছে। আমরা বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বিষয়টি ঠিক করেছি যে নিরাপদ খাদ্য দিবসের প্রাক্কালে নাগরিক সমাজের ভাবনা, অর্থাৎ আমরা কিছু মতামত একজন নাগরিক জায়গা থেকে, অবশ্যই আমরা সবাই বিসেফের সঙ্গে জড়িত, কিন্তু আমরা কথা বলবো আমাদের নাগরিকের জায়গা থেকে। আমার আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যেভাবে জিনিসটা ভাবি, নট নেসেসারিলি আমার মত বিসেফের মত, তা কিন্তু নয়। আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কথা বলবো, আমরা যেভাবে বিষয়গুলোকে চিন্তা করি। আমরা বিএফএসএ কে যে সকল বিষয়কে লক্ষ্য রাখবার জন্য আমরা সবসময় বলে থাকি, অথবা যে সুপারিশগুলো করতে চাই, যাতে করে একটা সকলের বক্তব্য থেকে একটা নির্যাস পাওয়া যায়, একটা সুপারিশ মালা পাওয়া যায়, যেটা নিরাপদ খাদ্য দিবসের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাংলাদেশের নাগরিক সমাজ তারা এই এই সুপারিশ তারা করছে। সেই সেই চিন্তাটা থেকেই আমরা আজকে আলোচনাটা করব। হয়তো এমনও হতে পারে যে আজকে হয়তো সবটা আলোচনা নাও হতে পারে, হয়তো ধারাবাহিকভাবে আমাদের আলোচনা করে যেতে হবে আগামী কয়েকদিন, যাতে করে আমাদের এই এই আকাঙ্ক্ষাটা চূড়ান্ত হয়। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি দেখতে পাচ্ছি শাকিল আহমেদ সাহেব যুক্ত হয়েছেন, হাফিজুর রহমান এবং শাকিল আহমেদ এগেন। তো সুতরাং আমরা আপনাদের কাছ থেকে মতামত আশা করি, আপনাদের মতামতগুলো যাতে সুপারিশ হিসেবে আমাদের বক্তব্যের সাথে ইনক্লুডেড হতে পারে, সেই জন্য আপনাদেরকে আমরা সবিনয় আহ্বান জানাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডিবিসি নিউজের এডিটর জনাব প্রণব সাহা, আমাদের সঙ্গে যুক্ত আছেন উন্নয়ন বিশেষজ্ঞ জনাব টিম জাহিদ হোসেন, এবং অবশ্যই অবশ্যই কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমরা আশা করছি বিসেফ ফাউন্ডেশনের সঙ্গে জড়িত আরো কয়েকজন আমাদের সঙ্গে যুক্ত হবেন অনুষ্ঠান চলাকালীন সময়ে। আমরা 1 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটি শেষ করতে চাইবো। তো আমরা বিভিন্ন আহ, সবার কাছ থেকে মতামত নিতে চাইবো, আপনারাও মতামত দিতে পারেন দর্শক মন্ডলী। আপনারা আপনাদের যা বক্তব্য সেটা এখানে লিখে দেবেন। একজন কেউ এক্ষুনি যুক্ত হলেন আমাদের সঙ্গে, ডিড নট, উনি পুরোটা যুক্ত হতে পারেন নাই, তার ডিভাইস অন করতে পারেন নাই। যাই হোক, আমরা আলোচনা শুরু করছি। স্যার, শুরুতেই আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর জয়নুল আবেদিন, আপনার সূচনা বক্তব্য যদি আপনি দেন এই আয়োজন সম্পর্কে, দেন আমরা প্রণব দা এবং টিম জাহিদের কাছে আসবো, তাদের তাদের মতামত নেব নাগরিক হিসেবে তারা কি ভাবছেন। ডক্টর জয়নুল আবেদিন স্যার, মাইক্রোফোন অন। সরি অ্যাবাউট দ্যাট। সূচনা বক্তব্য তো আসলে মিটন ভাই তুমি বলেই দিছো আর কি। আমার আর সূচনা কিছু নাই, আমি বরঞ্চ অন্যদের কাছ থেকেই শুনতে চাই যে কে কিভাবে বলছে। আর আমি এই মুহূর্তে আমাদের ওয়াইস কবির সাহেবকে দাওয়াত করেছি আমাদের সঙ্গে জয়েন করার জন্য। তো আশা করি উনি জয়েন করবেন, ওনাকে আমি লিঙ্কটা পাঠাইছি।
তো আহ, মূল বিষয়টা হলো যে আমাদের আসলে যে জাতি একটা এত গুরুত্বপূর্ণ একটা দিবস উদযাপন করতেছে, খাবারটা নিরাপদ হতে হবে, এটার জন্য তার যে আমাদের যে কনস্টিটিউশনাল যে অধিকার আছে গঠনতান্ত্রিক ভাবে দেশের গঠনতন্ত্রের জন্য, এবং বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং সরকারের যে কর্ম পরিকল্পনা, সব জায়গাতেই আসলে নিরাপদ খাদ্য একটা গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে। এবং সেটার লক্ষ্যেই যে একটা একটা বিশেষ দিবসও পর্যন্ত উদযাপিত হচ্ছে, মানে আমাদের এমন একটা জায়গা, এটাতে আইন হয়েছে, কর্তৃপক্ষ হয়েছে, এবং একটা দিবস পর্যন্ত হয়েছে। ফলে সরকারের যে একটা ইচ্ছাটা আছে সেই জায়গাটা পরিষ্কার, কিন্তু সেইটার বাস্তবায়নটা সঠিক হচ্ছে কিনা সেটা হলো জায়গাটা। ফলে আমরা নাগরিকরা বলতেই পারি, সরকারকে উপদেশ দিতেই পারি, এবং আমাদের দায়িত্ব কি হতে পারে সেই জায়গাগুলোতেও আমরা নিয়ে আলোপ করতে পারি। আমরা বলতে আমরা শুধু ভোক্তা নই, আমরা খালি যারা কচকচ করে কচকচাই ডেইলি সেটাই নয়, তারাই নয় শুধু। আমরা বলতে বোঝাচ্ছি দেশের আপামর জনগণ, যে যে ভূমিকায় থাকি না কেন, প্রত্যেকটা ভূমিকার ভিতরে আমার নিরাপদ খাদ্যের জন্য একটা জায়গা রয়ে গেছে। এই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে, যে আমরা আসলে আমাদের চিন্তা ভাবনায় আমরা খালি আরেকজনকে উপদেশ দেব না, আমার নিজের জন্য উপদেশ রাখতে চাই। আমি যদি একজন উৎপাদক হই, আমি যদি একজন গবেষক হই, আমি যদি একজন গ্রামের যে আহ, আহ, ব্যবসায়ী আছে, যে বিভিন্ন লোকের কাছ থেকে ফসল কিনি বা বিক্রি করি সেই হই, অথবা আমি যদি গুদামজাত করি খাবার, অথবা আমি বিশাল বিশাল দোকানে আমি হোলসেল করি বা রিটেল করি, বা সব প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়ে গেছে। ফলে আজকের নাগরিক ভাবনায় আমরা এই সমস্ত আঙ্গিক থেকে আসলে জিনিসগুলাকে চিন্তা করব, যে সরকারকে উপদেশ দেওয়ার জন্য না, সরকারকেও আমরা উপদেশ দেবো, কিন্তু আমাদের জন্য আমাদের কি উপদেশ, সবটা নিয়ে আমরা আশা করতেছি আমরা কথা শুনবো আর কি। তো আমি এই মুহূর্তে আর বিশেষ স্পেসিফিক কিছু বলতে চাই না, হয়তো পরে আমার আহ, আহ, যদি কিছু থেকে থাকে সেগুলো হয়তো বলবো। কিন্তু আমার চাইতে আজকে যারা এখানে বাকিরা উপস্থিত আছেন, যারা আমাদের সাথে আছেন, তারা হয়তো আমার চাইতে আরো বেশি ভালো করে বলতে পারবে। আমি এই মুহূর্তে এইটুকু বলে শেষ করতে চাচ্ছি, মিটন। জি, থ্যাংক ইউ স্যার। স্যার, আমার মনে হয় আপনি অনুষ্ঠানটি সঞ্চালনা করুন, যাতে করে এই সবার সাথে কথাবার্তা হতে আমিও আছি। আপনি যদি করেন তাহলে সেটা একটু ভালো হবে। আমাদের সঙ্গে মহিদুল হক খান স্যার যুক্ত হয়েছেন, বিসেফ ফাউন্ডেশনের সভাপতি, এবং একই সাথে তিনি পরিবেশ আন্দোলনের অন্যতম একজন উদ্যোক্তা মানুষ। মহিদুল ভাইকে স্বাগত জানাই। জি স্যার, আমার মনে হয় আচ্ছা প্রণব দাকে দিয়ে শুরু করা যেতে পারে। প্রণব দা আচ্ছা, কিভাবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে মানে আমরা দুজনে মিলেই করি, আমরা সবাই মিলে আজকে তো আমাদের আমরা আছি সবাই মিলে আমরাই তো আলোচনা মানে এটা করতেছি আর কি, আলোচনার সেটা জন্য। হলো আলোচনাটার ভিতরে। আমি সবাইকে আমি একটু সবাইকে শুভেচ্ছা জানাই। আমার একটু ঝামেলা থাকবে মাঝখানে, হয়তো বা শুনবো কিন্তু ছবিতে না থাকতে পারি, সেই জন্য একটু আচ্ছা, সবাই কথা বলেন। আমরা আমরা শোনা উল্লাহ আর কি, বোকা উল্লাহ না, শোনা উল্লাহ না। শোনা হলো পাকা হলো না। আচ্ছা, প্রণবের কথা বলেছে পিটার, আমরা প্রণবের থেকেই আসি আগে। প্রণব আসলে আজকে প্রণবদের কথা শুনি, প্রণবদের কথা শুনতে চাই আমরা। প্রণবদা কিভাবে চিন্তা করেন প্রণব বিষয়টা নিয়ে, প্রণব একটু ওয়ে ফরওয়ার্ড জিজ্ঞেস করবো, সবার প্লিজ। কথাটাই শুনতে হবে, সবার কথাই শুনবো আমরা। প্রণব, আসসালামু আলাইকুম। বলেছিলাম প্রণবের মাইকটা অন করতে হবে, প্রণবের মাইকটা অন করতে পারে ভাই। প্রথমত সবাইকে ধন্যবাদ। ওপেনিং ব্যাটসম্যানের একটু দায়িত্ব বেশি, একটু বেশি সময় ক্রিজে থাকতে হয়, আর চট করে আউট হওয়া যায় না, তাতে পুরো টিমের মনোবলটা ভেঙে যায়। তা সেটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপলো ঘাড়ে। তা আমি যেভাবে বলতে চাই, দেখেন, নিরাপদ খাদ্য দিবস আমরা পালন করবো সেটাকে ধরে আজকে আলোচনা। আসলে খাদ্য যে নিরাপদ হওয়া উচিত, এই সচেতনতা আমাদের দেশে খুব সাম্প্রতিক কালের একটা বিষয়, ধারণা। আমি এটা শুরু করার আগে বলতে চাই, একটা ভালো খবর দিয়ে, আজকে সকালবেলা থেকে একটি রিপোর্ট চালাচ্ছিলাম আমাদের টেলিভিশনে, যশোরের বিষমুক্ত সবজি যাচ্ছে সিঙ্গাপুরে। আচ্ছা, খুব মানে খুব খুশির সঙ্গে চালাচ্ছিলাম, আমি গুরুত্ব দিয়ে চালাচ্ছিলাম। যদিও আপনারা জানেন যে বার্তা কক্ষে কৃষি খুব বেশি জায়গা পায় না, যদিও কৃষি মূল বাংলাদেশের এখন পর্যন্ত, সেটাকে খুব একটু পুশ করে চালাতে হয়। আমি এই শব্দটা এই জন্য বললাম, কারণ এইটা একটা বিরাট উৎসাহের ব্যাপার যে যশোরের কৃষকরা, আমি গত পরশু দিনই বোধহয় কৃষকে মানে ভাত পেতে, নানা রকম ফরমেন ভাত, আলোর ভাত পেতে এবং কেমিক্যাল ব্যবহার না করে পোকামাকড় দমনের কথা বলছিলেন ডক্টর জয়নুল আবেদিন, আমি শুনছিলাম। তো এই যে বিষ আমরা ব্যবহার করছি খেতে বা উৎপাদনের নানা প্রক্রিয়ায়, বা জানা বা অজান্তে,
সেইটা সম্পর্কে সচেতন হওয়া কিন্তু, যেটি শুরুতে সূচনা বক্তব্যে বললেন ডক্টর জয়নুল আবেদিন, যেটা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু যিনি উৎপাদন করছেন, আমরা অনেক সময় বিশেষ এই আলোচনা আমরা অনেক সময় কৃষিটাকেই মূল গুরুত্ব দিতে চাই, কিন্তু অবশ্যই কৃষি, কিন্তু আমি একই সঙ্গে মনে করি যে নিরাপদ খাদ্যের ব্যাপারে আমরা খুব বেকারির খাদ্য ব্যবহার করি এখন। আমরা বিস্কুট, চানাচুর বা অনেক বেশি বেকারি খাদ্য উৎপাদন মানে মানে আমরা খাই বা ব্যবহার করি, সেটিও কতটুকু নিরাপদ? বা আমরা কৃষির যেটি আসে আমাদের ক্ষেত থেকে সেটি কতটুকু নিরাপদ? বা সাপ্লাই চেনের ক্ষেত্রে যখন সরবরাহ হয়, সেই সরবরাহের ক্ষেত্রে সংরক্ষণ এবং বিপণন বিতরণ, সেক্ষেত্রেও আমাদের নিরাপত্তা কতটুকু থাকে আমি যেটা খাই? এইটা কিন্তু আমরা বহুদিন ধরে আলোচনা করছি। আতর রহমান মিটন ঠিকই বলেছেন, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হয়েছে, নিরাপদ খাদ্য আইন হয়েছে, আমরা দিবস পালন করছি 18 সাল থেকে। দিবস পালনের ক্ষেত্রেই আমি কথাটা বলি, দিবস পালনের ক্ষেত্রে আমি একটু আনুষ্ঠানিকতা বেশি দেখি সরকারের সকল দিবস পালনের ক্ষেত্রে। আমার এটা বরাবরই একটু দ্বিমত। আমি মনে করি এই দিবসটা এমন ভাবে পালন করা উচিত, বা এই নিরাপদ খাদ্য দিবসের কথা আসলে দিবস দিয়ে হওয়ার কথা না। আপনি প্রতিদিন কমপক্ষে 3 বেলা, বা যিনি আরেকটু গরিব তিনি হয়তো প্রতিদিন 2 বেলা খান, বা হতদরিদ্র মানুষ দিনে 1 বেলা খান। কিন্তু এই 1 বেলায় আমি কি খাচ্ছি, বা আমি একটু ধনী মানুষ আমি 5 বেলা খাচ্ছি, সঙ্গে 2টা হাইটি, সকালের একটু স্ন্যাক্স বা সন্ধ্যায় একটু চা, এই সবকিছুর মধ্যে আমার নিরাপদ থাকছে কিনা? যিনি দিন আনে দিন খায় তার খাদ্যটা বেশি নিরাপদ হওয়া দরকার, কারণ তার পক্ষে ওষুধ কেনা একটু কঠিন, তার জানার পরিধিও কম। ফলে সেখানে দায়িত্ব উৎপাদকের বা বিতরণ ব্যবস্থার সঙ্গে যারা জড়িত থাকেন তাদের। আবার আর একটু যারা সচেতন বা একটু ধনী মানুষ অনেক বেশি খাদ্য কিনতে পারেন, নানা রকম খাদ্য কেনেন, তাদের দায়িত্ব তাদের বেশি, কারণ উনি জেনে বুঝে কিনবেন, কারণ উনি বেশি টাকা খরচ করছেন। আর যিনি খুব কম টাকায় শুধু কোনো রকমে 1 বেলা খান বা 2 বেলা খান, তার যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্যটার উৎপাদক এবং বিতরণ ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তাদের দায়িত্বটা বেশি, কারণ তার পক্ষে সচেতনতাও সম্ভব না, তার পক্ষে বিকল্প খাদ্য সংগ্রহ করাও কিন্তু সম্ভব খুব কম। ফলে আমি মনে করি যে এক এক জায়গার দায়িত্ব এক এক রকম। যিনি যত বেশি খাদ্য গ্রহণ করেন, যত বেশি প্রকারের খাদ্য গ্রহণ করেন, তার নিজের দায়িত্ব বেশি হবে, কারণ আমাকে দেখতে হবে যে আমি কোনটা খাচ্ছি, কত বেশি রকম খাবার খাচ্ছি, তার সবকিছু নিরাপদ কিনা আমার শরীরের জন্য, আমার পরিবারের জন্য। এবং উৎপাদন পর্যায়ে এটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাইরে যে সমস্ত উৎপাদন হয়, সরকার বা বেসরকারি উৎপাদন ক্ষেত্রে, সেখানে উৎপাদন ক্ষেত্রে এটি নিরাপত্তা বা নিরাপদ বিষয়টি মানা হচ্ছে কিনা, তখনই আসে রাষ্ট্রীয় সংস্থাগুলোর দায়িত্ব। আমরা বিএসটিআই নামে একটি সংস্থার খবর জানি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখন আমাদের সঙ্গে আছে, আমাদের আরো অনেক নানা রকম মনিটরিং ব্যবস্থা করার অনেক সংস্থা আছে, কিন্তু তাদের সকলেরই কি যাদের বলবে যে আমার তো আইন নেই? এখন মনে হচ্ছে আমার কখনো কখনো যে নিরাপদ খাদ্য আইন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হওয়ার পরে অন্য কেউ দায়িত্ব প্রাপ্ত যারা, তাদের একটু দায়িত্বটা তারা কম মনে করে কিনা, হালকা মনে করে কিনা। বা এই যে ওই দিন শুনছিলাম যে কৃষির ক্ষেত্রে যে সমস্ত সার বা কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে উৎপাদনের সুবিধার্থে বা গাছের পরিচর্যার জন্য, তার নিরাপত্তা কতটুকু সেটা কিন্তু এই বিষয়ে যারা পরামর্শ দিচ্ছে প্রথম দায়িত্ব তাদের। কৃষককে যিনি সার্টিফাই বলছেন যে আপনি এটি ব্যবহার করলে আপনার সবজিটা ভালো হবে, বা আপনার ধানটা ভালো হবে, বা আপনার গমের উৎপাদনটা ঠিক হবে, প্রথম দায়িত্ব তাদের যারা পরামর্শ দিচ্ছে যে কোনটা আপনি ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন। এই ক্ষেত্রে কৃষকের থেকে ওই মানুষটির দায়িত্ব আমি বেশি মনে করি। এবং সেক্ষেত্রে যদি আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন, তাহলে ওই ক্ষেত্রে তাদের দায়িত্বটা বেশি, তাদের যে ব্লক সুপারভাইজার বলতাম আগে, এখন কৃষি সহকারী বলেন, তাদের দায়িত্ব বেশি। এবং জেলা উপজেলা পর্যায়ে যারা কৃষি কর্মকর্তা আছে, কৃষি বিভাগ আছে, তাদের দায়িত্ব বেশি। আবার যদি দেখেন, আমি একটু আগে বেকারির কথা বললাম, আমি খুবই অস্বাস্থ্যকর উপায়ে বানানো সামগ্রী অনেক সময় র্যাব অভিযান করে, অনেক সময় বিএসটিআই অভিযান করে, অনেক সময় অন্য সংস্থা অভিযান করে, তারা ধরা পড়ে। কিন্তু ধরা পড়ার বাইরে তো অনেক কিছু চলছে। এইটা সার্বক্ষণিকভাবে মনিটর করার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যথেষ্ট লোক বল আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। আবার এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয়ের অধীনে হলে তার লোকবল বাড়ানো, জনবল বাড়ানো, এমনকি তার জন্য বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে আমাদের জাতীয়ভাবে কথা বলা উচিত, যেটা আমরা এই আলোচনাটা করছি। আমরা তো এটা বলতে পারি যে সকল মন্ত্রণালয়ের, বিশেষ করে কৃষি, খাদ্য, বাণিজ্য, শিল্প, এগুলো, এবং কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও, কিন্তু এই ক্ষেত্রে আমরা মনে করি যে তাদেরকে আমরা দায়িত্বপ্রাপ্ত করতে পারি কিনা। আমাদের কোনো সিটিজেন চার্টার কিন্তু সকল মন্ত্রণালয়ের আছে, সংস্থার আছে, সেই সিটিজেন চার্টার গুলো থেকে আমরা এই নিরাপদ খাদ্যের বিষয়টি যুক্ত করতে পারি কিনা। ওয়াসার যদি সিটিজেন চার্টার থাকে, তাকে বলতে হবে যে তার সরবরাহকৃত পানি নিরাপদ হতে হবে। আমরা যদি দেখি যে শিল্প কারখানার মাধ্যমে যে চিনি তৈরি হচ্ছে আমাদের, যদিও সেটার অবস্থা খুব খারাপ, বিসিআইসির অধীনে বা শিল্প
চিনি খাদ্য শিল্প সংস্থার অধীনে যে সমস্ত চিনি কল আছে সেখানে নিরাপদভাবে সেগুলো উৎপাদন হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমাদের মনে করি আমি সকল এই যে কটা মন্ত্রণালয়ের কথা আমি বললাম এর বাইরেও থাকতে পারো, আপনারা সেখানে যুক্ত করতে পারেন। তাদের সিটিজেন চার্টারে আমি মনে করি যে নিরাপদ খাদ্যের বিষয়টি যুক্ত করতে হবে। এটি একমাত্র নিরাপদ খাদ্য অধিদপ্তর বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএসটিআই এর দায়িত্ব না। আমি মনে করি যে নাগরিক দিক থেকে এই একটি দাবি তোলা এবং এই একটি জিনিস সংযুক্ত করার ব্যাপারে অনেক বেশি কথা আমাদের বলতে হবে। এই জন্য বলছিলাম যে আমরা যদি আগামী 2 ফেব্রুয়ারি যদি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি নিরাপদ খাদ্য দিবস পালন করে তাদের কি করা দরকার, আমার পরামর্শ বা আমার চাওয়া যে তারা একটি র্যালি করার ব্যাপারে প্রচার হয়, কতটুকু হয় আমি জানি না, কিন্তু তারা যদি সত্যি সত্যি ভাবে এখন থেকে বলতে পারে যে আগামী 1 বছরের মধ্যে সকল সিটিজেন চার্টারে আমি চাই খাদ্য নিরাপত্তার বিষয়টি, নিরাপদ খাদ্যের বিষয়টি তারা সংযুক্ত করবে সেবা দেওয়ার ক্ষেত্রে সেই সমস্ত সংস্থাগুলো, তাহলে একটা বড় ধরনের হবে যে আমরা ধরতে পারবো যে তুমি তো সিটিজেন চার্টারে তোমার এই দায়িত্বের কথা বলেছো, তুমি সেটা মানছো কিনা, আমার সকল চিনি নিরাপদ ভাবে উৎপাদন হয় কিনা, আমার সকল বিএসটিআই এর পণ্য দেখার ক্ষেত্রে এটার মানটা, খাদ্যের মানটা দেখা, উৎপাদনের মানটা দেখা, সেটাও খুব বেশি করে দেখা দরকার বলে আমি মনে করি। বেসরকারি খাতে এখন অনেক ধরনের খাদ্য উৎপাদনের কারখানা বলি, ফ্যাক্টরি বলি এবং নানা কিছু কিন্তু হচ্ছে। আমরা খুব সম্প্রতিকালে আমি দেখছি এত বেশি ফ্রোজেন ফুড আমাদের চলে আসলো, এটা হয়তো আমাদের জীবনকে অনেক সহজ করেছে। আমরা সিঙ্গারা কিনে এনে ভেজে খাচ্ছি, আমরা পুরি খাচ্ছি, পরোটা খাচ্ছি। ওই দিন আমি দেখলাম যে 2টি কোম্পানি, বিজ্ঞাপন হবে জন্য তাদের নাম বলছি না, সমালোচনা হলে বলতাম, যে তারা মোগলাই পর্যন্ত করেছে, যে ফ্রোজেন মোগলাই পরোটা আপনি এনে ভেজে খেলে আপনি মোগলাই পরোটা খেতে পারবেন। এইগুলো যে এই সমস্ত যেভাবে তৈরি করা হচ্ছে সেটি সঠিকভাবে নিরাপদভাবে হচ্ছে কিনা এবং সেটি যে তাপমাত্রায় রাখার কথা সেই তাপমাত্রায় রাখা হচ্ছে কিনা, আমি ভাজার সময় নাগরিক হিসাবে আমার পরিবারে যখন এটি ভাজা হচ্ছে তখন সঠিকভাবে সেটি ভাজা হচ্ছে কিনা, এই সবগুলো দেখার দায়িত্ব তো এককভাবে কেউ করবে না, এখানে একটা সম্মিলিত প্রয়াসের ব্যাপার হবে। এবং অবশ্যই অবশ্যই আমি ডক্টর জন ল্যাবদের কাছে যা শিখেছি, অন্যান্য কৃষি কর্মকর্তা বা অন্যদের কাছ থেকে যা শিখেছি, যে প্লট থেকে প্লেট, এই প্লট থেকে প্লেটে যারা যারা জড়িত আছে সে প্লট থেকে প্লেট কথাটাই তো আমরা এখন পর্যন্ত খুব বেশি পরিচিত করাতে পারি নাই, বা পাত, খাত থেকে পাত, ক্ষেত থেকে পাত, এই কথাগুলো আরো বেশি আলোচনা করা দরকার বলে আমি মনে করি, যাতে মানুষ তার তার দায়িত্ব থেকে, তার তার অবস্থান থেকে নিরাপদ খাদ্যটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার দরকার, আমি আমার পরিবারের জন্য যখন কিনি বা বানাই তার দায়িত্ব পালন করা উচিত। এই পণ্য যারা দেখে দিবেন তাদের দ্বারা রাষ্ট্রীয় সংস্থা, তাদের দায়িত্ব কিন্তু রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত আছে, সেটা সঠিকভাবে দায়িত্ব পালন হচ্ছে কিনা এটা দেখার জন্য নাগরিক সংগঠনও দরকার হয় কখনো কখনো। কারণ একটা নাগরিক ভয়ের যদি না থাকে, আমরা দেখি যে সরকারি সংস্থাগুলোর উপরে কোনো চাপ অনুভব হয় না। এই যে আমরা বলছি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তার জনবল বাড়ানো হলো কিনা, প্রথমেই বলবে জনবল নাই, দ্বিতীয় বলবে যে টাকা নাই, তৃতীয় বলবে যে সমন্বয় হচ্ছে না, এককভাবে একটা মন্ত্রণালয় পারবে না। তাহলে এই সমন্বয়ের কাজটাই করেন, তাহলে টাকা বরাদ্দ বাড়ান, তাহলে আপনি লোকবল বাড়ান। আমি যদি সব থেকে বেশি টাকা ওষুধে খরচ করি তাহলে আমার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই রেখে লাভ কি? ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মুনাফা কমে যেতে পারে, কিন্তু অবশ্যই সেদিনও আমরা একটা আলোচনা করছিলাম যে গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খাওয়া যাবে না, কারণ গ্যাস্ট্রিক একটি নিরাময়যোগ্য রোগ। তাহলে আমি সুস্থ থাকি, আমি কেন একটা খারাপ জিনিস খাবো সঙ্গে আবার লোসেকটিল খাবো? এটা তো কোনো মানে হতে পারে না। ফলে এই জায়গাটায় আমি মনে করি যদি কেউ সার্ভে করতো যে কত বাড়িতে, হাউস হোল্ডে প্রেসক্রিপশন ছাড়া, রোগী ছাড়াও খাওয়ার টেবিলে অ্যান্টাসিড থাকে, আমি মনে করি এটা ইন্টারেস্টিং। আপনি আমার উপরে, আপনারা আমাকেও দায়িত্ব দিতে পারেন বা আমিও যদি দায়িত্ব অনুভব করি যে আমি একটা এরকম রিপোর্ট করাতে পারি কিনা, যে লোসেকটিল এবং কোসেক যে মেডিসিন, যে গ্যাস্ট্রিকের ওষুধ যে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় এবং অনেকের বাড়িতে অ্যান্টাসিডের বোতল আপনি দেখবেন যে খাওয়ার টেবিলে রাখা হচ্ছে, তাহলে ওই বাড়ির খাদ্যাভ্যাস ঠিক আছে কিনা, বা ওই বাড়িতে যেসব জিনিস রান্না হয় বা যা কিনে আনা হয় তার কারণে গ্যাস্ট্রিক হয় কিনা সেই ব্যাপারে সচেতনতা কতটুকু আছে। আমি মনে করি এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে হয়তো মানুষের মধ্যে আরেকটু সচেতনতা বাড়লে আমার মানুষ আরেকটু নিরাপদ থাকতে পারবে। অনেক রোগ হয় খাদ্যের কারণে, আমার থেকে চিকিৎসকরা, স্বাস্থ্য বিশেষজ্ঞগণ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ আরো ভালো বলতে পারবে। আমরা যদি সেরকম একটা লোককে আজকে রাখতে পারতাম হয়তো আমরা কিছুটা শুনতে পারতাম বা উপকার হতো, বা আমরা নিজেরা একটু জ্ঞান অর্জন করতে পারতাম। তাদেরও পরামর্শ দেওয়া উচিত যে কি খাই, কেন খাই, এটা একটা বড় ব্যাপার। এবং আমরা অনেক, আমার মনে পড়ে যে আমি তখন স্কুল বা কলেজে পড়ি তখন কোথায় খাচ্ছেন কি খাচ্ছেন দৈনিক বাংলা একটা সিরিজ রিপোর্ট হয়েছিল, সৈয়দ আব্দুল আহমেদ, যিনি এটার জন্য তখন একটি ফিলিপস পুরস্কার পেয়েছিলেন, যে আলাউদ্দিন সুইট মিটেরও ছানা তৈরি হচ্ছে কুমিল্লার চরে, মানে সেখানে চরে, দাউদকান্দির চরে, এখানে সে পোড়া পাউডার দুধের বস্তা উদ্ধার করেছিলেন।
যে তারা বলছে গরুর দুধের ছানা তৈরি হয় কিন্তু তারা পাউডার দুধ দিয়ে বানায়। এটা বহু পুরাতন একটি খবর আমি বললাম। বা এই যে অনেক বেশি সুইট মিল্টের উদ্ভব হয়েছে বাংলাদেশে, এখন অনেক বেশি মিষ্টির দোকান, অনেক বেশি মিষ্টি এবং অনেক বেশি বিস্কুট, অনেক বেশি পাউরুটি, অনেক বেশি বেকারির জিনিস, অনেক বেশি চানাচুর তৈরি হচ্ছে। এগুলো সত্যি সত্যি নিরাপদ ভাবে তৈরি হচ্ছে কিনা, আর এত যে তৈরি হয়, এত যে কোম্পানি আসে, আমার কেন জানি সন্দেহ হয় তাদের অনেক বেশি মুনাফা হয়। নাহলে সকলেই এই বিস্কুট চানাচুরের কারখানায় যাচ্ছে কেন? এমনকি বড় বড় গ্রুপ, আমি গতকালই বিজ্ঞাপন দেখলাম একটি বড় কোম্পানির, যারা এতদিন চিনি, আটা, ময়দা এবং পানি বিক্রি করতো, তারা বিস্কুট উৎপাদন করবে বলে তারা পত্রিকার পাতায় বড় করে বিজ্ঞাপন দিয়েছে। তার মানে এটার মধ্যে কোনো একটা কিন্তু আছে। নাহলে ওই রকম বড় কোম্পানি যার হাজার কয়েক হাজার কোটি টাকার টার্ন ওভার, সে হঠাৎ করে বিস্কুট কোম্পানিতে গেল কেন, বিস্কুট তৈরি করতে উৎসাহিত হলো কেন? এটা একটু খুঁজে দেখা দরকার আমাদের, যে এটাতে কোনো মুনাফা বেশি, তার মানে মুনাফা যত বেশি হবে তার মানে তার খাদ্যগুণ কিন্তু নিশ্চয়ই কম হবে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। কারণ সঠিক সঠিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি কোনো খাদ্য বানানো হয়, তার যা দাম রাখা হয় তার সাথে সামঞ্জস্য হয় কিনা, এটা একটা গবেষণার বিষয়। নিশ্চয়ই এই ব্যাপারে কোনো গবেষণা হলে সেটি হতে পারে টেলিভিশন বা পত্র পত্রিকার জন্য কিন্তু অনুসন্ধানী সাংবাদিক মানে সংবাদ, সেটা কি করা যায়। আমরা মনে করি এই জায়গাগুলোতে যদি জোর দিই আমরা, তাহলে মানুষ নিজে ব্যক্তিগতভাবে এবং একটি দুটো জিনিসের পার্থক্য, মানে একটি পাউরুটি মানে 1 পাউন্ডের পাউরুটি একজন বিক্রি করছেন ধরেন যে 60 টাকায়, একজন বিক্রি করছেন 40 টাকায়, একজন বিক্রি করছেন 70 টাকায়। এই তিনজন যে 3 রকম দামে একই জিনিস বিক্রি করছে, তার গুণগত মানটা ঠিক আছে কিনা, কোনটা আমার নিরাপদ, কোনটাতে আমি আমার খেলে আমার জন্য অসুবিধা হবে না, এইটা কিন্তু দেখা দরকার বলে আমার মনে হয়। ওই দিন সরিষার তেলে আমরা অনেক কথা বলছিলাম, সরিষার তেলেও আমি এই জিনিসটা দেখি যে এক একটা সরিষার তেলের দাম এক এক বেশি, এবং অনেক রকম দাম, অনেক রকম সরিষার তেল আসে, অনেক লোক বিক্রি করে, এবং এখন অনলাইনে সবাই বলছে যে খাঁটি এবং আমারটা ঘানি ভাঙ্গা। তাতে করে অনেক বেশি মানুষ প্রতারিত হচ্ছে কিনা, বা অনলাইনে কিনতে গিয়ে আমি আমার নিরাপদ বা যথাযথ খাদ্যগুণ সম্পন্ন সরিষার তেল কিনছি কিনা। এমনকি অনলাইনে যে সমস্ত খাদ্য বিক্রি, আমি ই কমার্সের বিরুদ্ধে বলছি না বা আমি অনলাইন বিজনেসের বিরুদ্ধে বলছি না, কিন্তু তারও কিন্তু মান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটি কি দেখবেন যে আপনি যে কোনো কোম্পানি যেটি বের করে সেটাতে এক্সপায়ার ডেট থাকে, সেটিতে বিএসটি এর সিল থাকে, কিন্তু আমি অনলাইনে যা কিনছি এখন, যা অনেক বেশি বেড়ে গেছে অল্প দিনের মধ্যে, বিশেষ করে করোনার কারণে, তার মান কি থাকছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আমি হয়তো খেয়ে ভালো লাগলো না বলে আমি একটা পোস্ট দিলাম বা একটা রিভিউ দিলাম যেটি ভালো না, কিন্তু তার খাদ্যগুণ কিনা আমার জিহ্বায় ভালো লাগলো না বললে আমি খারাপ বলছি, কিন্তু তার খাদ্যগুণ কি আছে, তার যথাযথ নিরাপদ কিনা, যথাযথ প্রক্রিয়া তৈরি হয়েছে কিনা, সঠিক তেল বা সঠিক ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হয়েছে কিনা, আমি কিন্তু এটা জানতে পারছি না। তাহলে কি আমরা অনলাইনে বিক্রিত সকল মালামালের জন্য কাউকে দায়িত্ব দেব, যেগুলো কেউ না কেউ আকস্মিক ভাবে র্যান্ডম ভাবে স্যাম্পলিং করে দেখবেন যে এর মধ্যে খাদ্যগুণ আছে কিনা? আমরা কি বিএস থেকে বলবো যে অনলাইনে বিক্রির জিনিসও তাদের আওতায় আনতে হবে, বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারে কিনা, যে আপনারা অনলাইনে যা কিনবেন, যা খাবেন, তার গুণগত মান খাওয়ার আগে যাচাই করবেন। বিশেষ করে যারা এটা বানান অনলাইন, তারা তাদের ফেসবুক পেজে হোক বা তাদের ওয়েবসাইটে হোক, তারা লিখতে বাধ্য হবে যে আমি এই ইনগ্রিডিয়েন্টস বানিয়েছি এবং এটি আমি যতদূর সম্ভব আমার একটা খাদ্য গুণ আমি মেনটেন করার চেষ্টা করেছি। আমি মনে করি এই জিনিসগুলো বললাম। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অনেক বেশি বলে বললাম, দুঃখিত, পরবর্তীতে কিছু থাকলে আবার না না, ধন্যবাদ। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এতক্ষণ বলেছো, তাদের দুঃখ প্রকাশ করার কোনো কারণ নাই, বরঞ্চ আমাদের তরফ থেকে ধন্যবাদ, কংগ্রাচুলেশন। সময় বেশি নিয়ে নিলাম আর কি। মিঠুন, না না না, ঠিক আছে মিঠুন, এই ভয়েস কবির সাহেব জয়েন করার চেষ্টা করতেছেন, কিন্তু আমি যে লিঙ্কটা পাঠাইছি পাচ্ছেন না। একটু সাজ্জাদ অথবা তুমি একটু চেষ্টা করে দেখবে কিনা যে ওনাকে আসলে আনতে পারি কিনা অনলাইন। তো যাই হোক আর কি, তবে ফেরত আসি কথাটায়, যে প্রণব সাহেব খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে, বিশেষ করে যে সবাইকে মিলে যে কাজ করতে হবে, একটা কমন প্ল্যাটফর্মের কথা সে বলেছে, বিশেষ করে সিটিজেন্স প্ল্যাটফর্মের কথা বলেছে, এবং আরো বিভিন্ন মন্ত্রণালয় যারা পরোক্ষ বা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত আছে, সবারই সিটিজেন চার্টারের ভিতরে নিরাপদ খাবারের কথাটাও আসলে যে সম্পৃক্ত করে দেওয়া দরকার। এটাও একটা খুবই ভালো কথাটা। এবং প্লাস আমরা আসলে আমাদের ব্রেনের ভিতরে অনেক সময় থাকে না যে বেকারি ফুড এবং যে এই যে ফ্রোজেন ফুড হচ্ছে ফ্যাক্টরি ফুডস, এইগুলো নিয়েও আমরা খুব একটা কথা বলছি না আসলে, সেগুলো নিয়েও আসলে আমাদের ভালো করে আলোচনা করা দরকার। আমরা টিম জাহিদের কাছে একটু শুনে আসি। টিম জাহিদ ভাই, আপনার কি ধারণা আজকের চিন্তা ভাবনা? না, খুব সুন্দর মানে সূচনা হয়েছে আলোচনা। আমার মনে হয় যে আমরা একটু এভাবে দেখি, সেটা হচ্ছে যে যেহেতু আমি নিজে একটু
সমাজবিজ্ঞান ছাত্র, আমি কিছু সামাজিক বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করার ব্যাপার আছে। আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে হলো যে আইন বলেন, নীতি বলেন, বিধি বলেন, এগুলো এই এটা কাজীর গরু, খাতায় আছে গোয়ালে নেই। হ্যাঁ, আমাদের মানে আমাদের মানে সব আছে কিছু নাই। আপনি আইন বলেন, এমন একটা বিষয় নাই যেটাতে আইন এক্সিকিউশন। আপনি, আমার মনে আছে আমি একবার ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সাথে একটা মিটিং ছিল। তো উনি বলছিলেন যে আমি যখন বাংলাদেশে আসলাম, আসার পরে রাস্তার অবস্থা দেখে আমি ভাবলাম যে এটা একটা মানে আপনার এটা আইন হওয়ার দরকার। হ্যাঁ, হ্যাঁ, এবং ইউএনডিপি বাংলাদেশ গভর্নমেন্টকে সাহায্য করবে এই আইনটা তৈরি করা। হ্যাঁ, তো বলে যে তারপরে আমি যখন দেখলাম যে কাগজপত্র ঘাটা শুরু করলাম, এবং অনেক পুরানায়, তো এটা তো আর নতুন করে আমার আর এটা করার দরকার নেই। ওই কথাটা হচ্ছে ওইটা যে এটা শুধু থাকলে হবে না, এইটার অনুশীলন, এটার বাস্তবায়ন, এটার নিশ্চিতকরণ, এই জিনিসগুলো আমাদেরকে, এটা কে করবে না করবে এটা এখন আমাদের কি আগে এগুলো ছিল না? আমরা আমরা বাঙালি, বাঙালি হলো হাজার বছরের বাঙালি, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এর ভিতরে কি এই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার পরিবেশন করা, খাবার প্রস্তুত করা, এগুলো কি আমাদের ছিল না? তাহলে এগুলো গেল কোথায়? হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা করার ইয়ে আছে। হ্যাঁ, মানে একেবারে বাঙালি সংস্কৃতিতে ছুত অছুত বলে একটা বিষয় ছিল, বা পাক সাপ করার একটা ব্যাপার ছিল। আমরা যদি ধর্ম ধরেও ধরি, হ্যাঁ, তাহলে সনাতনী ধর্মে আপনার এই ছুত অছুত আমাদের পরবর্তীতে মুসলমান বা এই যারা আসলেন তাদের ইয়েতে পাক সাপ বলে একটা, হালাল হারাম বলে একটা ব্যাপার, এই সবকিছুই কিন্তু নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য একটা এর একটা রোল ছিল। এটা শুধুমাত্র তোমার আমার ভিতরে পার্থক্য তৈরি করা, আমি অমুক না অমুকে এই না, সেই কারণে এই জিনিসগুলো হয়েছে তা না। এগুলো কিন্তু মানে মানে খুব পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা এবং সেগুলো গ্রহণ করার একটি সংস্কৃতি ছিল। এগুলো গেল কোথায়? আমি দেখেছি ছোটবেলাতে যে, এবং অনেক অনেক সংস্কৃতিতেই আছে যে এই পাক সাপ হয়ে আপনার রান্নাঘরে ঢোকা যায়। হ্যাঁ, সকালে গোসল করা বা স্নান না করে আপনি খাবার প্রস্তুত করতে পারবেন, এবং সেখানে নানান ধরনের নিয়ম কানুন ছিল আপনার। এই যে খাবারের সময় চারদিকে পানি ছিল কেন? এটা কি একটি কুসংস্কার, নাকি এটি এমন ছিল যে সে সময় ধুলাবালি ছিল যে পানিটা ছিটালে পরে ধুলো উড়বে না খাবারের চারপাশে? সেটা ছিল, আমরা ব্যাখ্যাটা কোথায়? এই জিনিসগুলো আসলে আমাদের ইয়ে করতে হবে। আরেকটা হলো যে এই এই যে আপনার কোভিড, এই কোভিড এর কারণে যে অবস্থাগুলো দাঁড়িয়েছে, বনজা যে জিনিসগুলোকে উল্লেখ করবে, যে এই যে প্রস্তুত করা খাবার, ফ্রোজেন ফুড এত পপুলার হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, এই যে কোভিড কিন্তু এটা একটা বড় কন্ট্রিবিউশন আছে এখানে। হ্যাঁ, আমরা বাজারে যেতে পারছি না, বা আমাদের অনেকেই যাচ্ছে না, বা আমাদের সেই ধরনের প্রস্তুতি নাই, হ্যাঁ, ভিড়ের মধ্যে যেতে চাচ্ছি না, এবং সেই কারণে আমরা ঘরে বসে খাবারের অর্ডার দিচ্ছি, হ্যাঁ, আমার বাড়িতে পৌঁছে দিচ্ছে, অথবা এই সুযোগটা নিয়ে যারা এগুলো প্রস্তুত করেন তারা এগুলো সরবরাহ করছে, এবং যেহেতু বাজার আছে অতএব তারা সরবরাহ করে যাচ্ছে। কিন্তু এই নিরাপত্তার দিক থেকে কেউ কতটুকু সিরিয়াসলি দেখেছে এগুলোর ইয়ে নাই। হ্যাঁ, আবার ধরেন নিরাপদ খাদ্য আইনের কথায় যদি আমরা আসি, আমি যতটুকু দেখেছি তার ভিতরে, এই আইনের ভিতরে আপদকালীন খাদ্য বা জরুরি অবস্থায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের কোন রকমের কোন প্রভিশন আছে কিনা আমার আসলে জানা নেই। হ্যাঁ, সে ফর এক্সাম্পল সবকিছু ঠিক আছে, ভেজাল মুক্ত খাবার তৈরি করা হচ্ছে, কোন রকমের কন্টামিনেশন নাই, কোন রকমের এই নাই ওই নাই, কিন্তু একটা ইমার্জেন্সি সিচুয়েশনে এই খাদ্য যখন বন্টন, বিতরণ এবং পরিবেশন এবং ভক্ষণ করা হবে, তখনকার নিরাপত্তার নির্দেশনাগুলো কি?
তখন কি কি অনুসরণ করতে হবে, এটা কি এটা কি আইন বা কোনো ইয়ের ভিতরে দেওয়া আছে, সেগুলো এখন এখন কি সেগুলো অনুসরণ করার সময় কিনা। সেগুলো যদি না থাকে তাহলে আমাদের হাতড়ে বেড়াতে হবে, ঘুরে বেড়াতে খুঁজতে হবে যে কোথায় কি আছে। আর যেহেতু নাই, অতএব দায়বদ্ধতাও কারো নাই। মানুষ এই মুহূর্তে মানে যা কিছু একটা খেয়ে কোন রকমে বেঁচে থাকলে হলো, পরে বেঁচে যদি যাই তারপর আমরা দেখবো যে এটা কোনো প্রয়োজন আছে কিছু নাই। হ্যাঁ, সবকিছুই যেন একটা রিয়াক্টিভ রেসপন্সের মধ্যে আমরা চলে যাচ্ছি। এই জায়গা থেকে কি করে বেরিয়ে আসবো? হ্যাঁ, এই জায়গা থেকে কি করে বেরিয়ে আসবো? আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, ঐতিহ্যের ভিতরে যে জিনিসগুলো লালিত হয়েছে সেগুলোর থেকে ভালো ভালো জিনিসগুলোকে কেন আমরা আরেকটু বাড়িয়ে নেই না? সে ফর এক্সাম্পল, আমাদের আমাদের সংস্কৃতিতে হাত দিয়ে খাওয়ার একটা, হাত দিয়ে খাওয়া কি আমাদের আমাদের ইতিহাস ঐতিহ্যতে বলে কি যে হাত না ধুয়ে খাওয়া, নাকি হাত ধুয়ে খাওয়ার একটা প্রচলন ছিল? কেন আপনার আপনি আপনি যদি প্যাসিফিক অঞ্চলে যান তাহলে কি তারা চপস্টিক দিয়ে খায়? চপস্টিক কি এটা মানে একটা অদ্ভুত ইয়ে, নাকি এটা মানে এই খাবারটা যাতে কন্টামিনেটেড না হয়, আমার হাত নিশ্চয়ই একটা কোনো মানে পরিবেশ ছিল যেই পরিবেশে তারা হাত দিয়ে না খেয়ে চপস্টিক দিয়ে খেয়েছে বা খায়। আবার আবার যদি ইউরোপ আমেরিকাতে যাই তাহলে ফর্ক এবং আপনার নাইফ ইউজ হয়। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে এই সংস্কৃতিটা তৈরি হয়েছে। এই সংস্কৃতির লালনের জায়গাগুলো আমাদেরকে চিন্তা করতে, শুধুমাত্র আইন, শুধুমাত্র এই করব ওই করব, এই হবে না ওই হবে না, এগুলো করে এ হবে না। বাড়িতে যে ইয়েগুলো ছিল, আমাদের বিভিন্ন জনগোষ্ঠী যে সংস্কৃতিতে যে বিষয়গুলো ছিল, সেগুলোকেও সামনে তুলে আনতে হবে। হ্যাঁ, যাতে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, শুধুমাত্র আইন তৈরি এবং প্রয়োগ এটি দিয়ে আমাদের আসলে এই সমাধানগুলো হবে না। আপনি যদি দেখেন যে এই যে বেকারি ফুডের ইতিহাস কিন্তু আজকের না। আমার আমি যতটুকু জানি যে ইভেন ইউরোপের আগে এই বঙ্গে বেকারি আইটেম তৈরি হতো, এবং এই যে আপনার আমাদের দক্ষিণাঞ্চলে সমুদ্রগামী জাহাজ যেগুলো যেত সমুদ্র দিয়ে, তারা এখানে নোঙর করতো এবং এখান থেকে বেকারি আইটেম কিনে নিয়ে তারা যেত। হ্যাঁ, এটা আমার কথা না, এটা ফ্রান্সিস বার্নিয়ারের বই যদি পড়েন, হিউয়েন সাং এর বই যদি পড়েন এবং এগুলো যদি দেখেন, তাহলে পটুয়াখালী, বরিশাল, এই দক্ষিণাঞ্চলের এই জেলাগুলোতে দেয়ার ওয়াজ মানে একটা কমার্শিয়ালি এগুলো বেকারি আইটেম প্রস্তুত হতো সেই সময় এই জাহাজের আগে। তো আমাদের দেশে এই জিনিসগুলো হঠাৎ করে বাইরের সংস্কৃতি এগুলো এসে ঢোকে। হ্যাঁ, আমরা এমন একটা মানে ট্রানজিশন যে আমরা মানে আমাদের অতীত ঐতিহ্য পুরাতন জিনিস ভুলে গিয়ে নতুন গুলোকে গ্রহণ করতে গিয়ে না পুরাতনটা নিলাম না নতুনটাকে গ্রহণ করতে পারলাম, একটা একেবারে জগাখিচুড়ি অবস্থা আমাদের হয়ে গেছে। আমি সেদিন দেখছিলাম যে আপনার এই কোভিড কালীন সময়ে যে এইসব কোভিড নিয়ে যেসব গবেষণা এবং গবেষণা আপনার প্রতিবেদন তৈরি হয়েছে, তার বেশ কয়েক মাস আগে আমি দেখছি প্রায় 35,000 গবেষণা আপনার ইয়ে হয়েছে, যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড আপনার গবেষণা এবং গবেষণা প্রতিবেদন। আমরা আমাদের দেশে কয়টা? হ্যাঁ, আমি একটা প্রস্তাব করব যে আমাদের আমাদের ইয়েতে কুইক রিসার্চ উই ক্যান কন্ডাক্ট অনলাইন একটা স্টাডি আমরা করতে পারি। এই মুহূর্তে বাঙালির মনে, এই মুহূর্তে বাংলাদেশিদের মনে নিরাপদ খাদ্যের নিরাপত্তাহীনতা বা সে কিভাবে নিরাপদ নিশ্চিত করছে বা তার ভিতরে নিরাপদ খাদ্যের ভয়টা কোথায়, এবং হাউ মাচ হি অর শি অর এ ফ্যামিলি ইজ স্পেন্ডিং অন ফুড, এই জিনিসগুলোর একটা কুইক সার্ভে করা যায়। আমরা আমাদের অনলাইনে এটা করতে পারি এবং এটা করলে পরে সেটাও দ্যাট ক্যান বি এ টপিক ফর আওয়ার ডিসকাশন। হ্যাঁ, এবং এইখানে থেকে আমার মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ এবং মানে তথ্য আমরা পাবো, যেই তথ্যগুলো নিয়ে আমরা আগামীতে আমাদের অনেকগুলো করণীয় জিনিস আমরা নির্ধারণ করতে পারি। হ্যাঁ, তো আমি আমরা করি যে আমি থামি। হ্যাঁ, পরবর্তীতে আরো থ্যাংক ইউ জাহিদ, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। বিশেষ করে আমার কাছে একটু বেশি দাগ কাটছে, সেটা হলো যে যে আমাদের যে কালচার সেটাকে যদি আমরা পিছনের দিকে যদি ঘুরে দেখি এবং আমাদের সেটা ধর্মীয় বা যেটাই হোক না কেন সব দিক থেকেই,
যে এইটা নিরাপদ এবং মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই নিরাপত্তার দিকেই যায়, সেই জায়গাটার কালচারটাই আসলে গড়ে উঠেছিল ভাবে, কিন্তু আমরা সেটাকেই আসলে নষ্ট করছি। যে আমরা যারা ইসলাম ধর্মে আছে হালাল হারামের বিধানের কথা বলতেছেন, সেটাও আসলে নিরাপত্তারই বিষয়, কিন্তু এবার হাত ধুয়ে খাওয়ার কথা বলা হচ্ছে, সেটাও নিরাপত্তার বিষয়। আবার যে হিন্দু ধর্মে দেখা যায় হিন্দু হিন্দু ভাইয়েরা খাওয়ার সময় প্লেটের চারপাশ দিয়ে পানি ছিটাচ্ছেন, আমি ঠিক জানি না কেন করেন, কিন্তু কোনো হয়তো ওর ভিতরে একটা নিরাপত্তার বিষয় থাকতেই পারে যে কোনোটা। কিন্তু বিষয় যেটা হলো যে কালচারালি আমাদের মনের ভিতরে আসলে আমরা ইয়ে করে আসছি যে আমাদের খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নিরাপদ হতে হবে, কিন্তু সেইটাকে আমরা আমাদের লোভ লালসা নানান কিছু এগুলোর কারণে আমরা এখন সেখান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, যে কারণে এখন আমাদের রাষ্ট্রীয় আইন করতে হচ্ছে, যে কারণে আমাদেরকে কর্তৃপক্ষ রেগুলেটরি বডি তৈরি করতে হচ্ছে, এটা ওটা নানান কিছু করতে হচ্ছে, এবং আমাদেরকে এই দৈনিক অনলাইন আলোচনায় কচকচ করতে হচ্ছে। এই এত কিছু করতে হতো না যদি আমরা আমাদের লোভ লালসার উপরে থেকে যে খাবারটাকে নিরাপদ রাখতাম এবং পুষ্টিকর রাখতাম। আমাদের সঙ্গে ডক্টর ওয়াইস কবির যোগ দিয়েছেন, আমাদের একজন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, এবং উনি কৃষি গবেষণার সঙ্গে সারা জীবনই কাটিয়েছেন। এবং আমি মনেই করি যে আমাদের যেসব দেশে যে সমস্ত কৃষি নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তাদের একজন উনি, যারা সবাই কম বেশি করি, কিন্তু উনি আসলে একজন বিজ্ঞজন, এবং আমি ওনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি ওনার কাছে ওনাকে স্বাগতম জানাচ্ছি। আমি ওনার কথা শোনার আগে আমি একটু মানে দু একটা কথা এখানে পাশ থেকে একটু ইয়ে বলছি যে একটা খবর দিয়েছেন আমাদের একজন যে সেন্ট্রালি এবার জাতীয় ইয়েতে কেন্দ্রীয় ভাবে কোন রকমের এই 2রা ফেব্রুয়ারিতে উদযাপিত হচ্ছে না, কিন্তু ফুড সেফটি অথরিটি 63টা জেলাতে এটা করছেন, ফলে ওই সমস্ত জায়গাতেও আসলে এটা একটা ভালো উদ্যোগ। আমরা তাদেরকে করছি, এবং তাদের যাতে কিন্তু এটা যাতে একটা ফর্মাল আর একটা সেমিনার না হয়, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডাররা যাতে ওখানে থাকতে পারেন সেটার জন্য, তার জন্য আমরা বিএফএসএফ কে অনুরোধ করতে পারি। আমাদের বিভিন্ন উপদেশ দিয়েছেন, ট্রেকিং ইত্যাদি ট্রেসেবিলিটির কথা বলা হচ্ছে, সেগুলো আমাদের সবই ঠিকই আছে। এবং তারপরে সাইফুল আজম খান বলতেছেন যে টমেটো পাকানোর বিষয়টা, আমরা এটা আজকের মানে বিষয় না, আমরা একদিন আলোচনা আসলে এটা বিষয়টা হয়তো দ্রুতই একদিন আনবো, আপনাকে সাথে নিয়েই হয়তো একদিন আসতে পারি, যে টমেটো এখন লাভের জন্য টমেটো পাকায় খাওয়াচ্ছে, কাঁচা টমেটো পাকা করে খাওয়াচ্ছে, এটাও এক ধরনের মানুষকে ঠকানো। আচ্ছা, তো যাই হোক, আর কি আমরা জনাব রুশো কবিরের কাছে আবার ফেরত যাই, যে একটু মেহরবানি করে যে এই যে মানে আমাদের জাতীয় খাদ্য নিরাপদ খাদ্য দিবস হচ্ছে, এত কিছু মানে উদযাপন হবে, এই সমস্ত দিবস বললাম 63 জেলাতে উদযাপন হবে, এই সমস্ত বিষয়ে আমাদের চিন্তা ভাবনাটা কি? আমাদের আসলে আমরা নাগরিক হিসেবে কি চিন্তা করতে পারি, এবং সেটা আমরা অন্যদেরকে কিভাবে এই আমাদের চিন্তাটাকে অন্যের মধ্যে কিভাবে প্রভাবিত করতে পারি, সেটা নিয়ে আপনার চিন্তা। আপনার মাইকটা অন করে নিয়ে। থ্যাংক ইউ স্যার আমাকে ইনভাইট করার জন্য। আমি খুব প্রস্তুত ছিলাম না, হুট করে আমি দেখলাম আপনার একটা সেই কারণে আমি ক্যামেরার সামনে আসলাম, বাট ইট টুক সাম টাইম টু ফিক্স। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রণবদা যেটা বললেন যে এই নিরাপদ খাদ্য কি একটা দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা, তো ওনার সাথে আমি ফার্দার বলতে চাই একদিনই সীমাবদ্ধ থাকবে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস একদিনই থাকে, বাকি দিন থাকে না। একইভাবে নিরাপদ খাদ্য দিবস যখন করবেন ওই দিনই থাকবে। কেন থাকবে আমি বলি। ব্যাপারটা হচ্ছে যে একটা আইন করা, সেই মোতাবেক নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করা, এর মধ্যে কিছু মেম্বার কিছু অফিসিয়াল নিয়োগ করলেই নিরাপদ হয় না। অর্থাৎ আমি এই মুহূর্তে সাউথ এশিয়ান ফুড সেফটি নিয়ে কিছু কাজ নাড়াচাড়া করার চেষ্টা করছি। আমাদের নিরাপদ খাদ্য বা খাদ্য আইন হচ্ছে 2013 সালে, নেপালে এটা হয়েছে 2007-এ, শ্রীলঙ্কাতে তারও আগে। বাংলাদেশে যদিও এই জাতীয় খাদ্যর বিষয়ে কিছু আইন ছিল,
কিন্তু দে হ্যাভ স্টার্টেড মাচ আর্লিয়ার। তো আমরা 13 সাল মানে সেই দিন। তারপরে আমাদের প্রাতিষ্ঠানিকীকরণটা, এটা প্রণবদা বললেন লোকবল, আমাদের বাংলাদেশের লোকবল কখনো হবে না। এখানে ফাইন্যান্সিয়াল রিসোর্সও কোনোদিন আসবে না। শুধুমাত্র বাংলাদেশে একটা নির্দিষ্ট মানে মানে ইয়ের সঙ্গে লোকবল থাকে। আমাদের অন্যান্য উন্নয়নের সাথে জড়িত অন্যান্য যেগুলো ক্ষেত্র, সেখানে লোকবলও আসে না, সেখানে প্রতিষ্ঠানও ডেভেলপ হয় না। ওই একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ওই দিনই চিৎকার চেঁচামেচি হয়, তারপর শেষ হয়ে যায়। এই কারণে বলছি যে আমাদের খেয়াল করতে হবে, রাজধানীতে যারা আমরা বসবাস করি, উই আর নট অনলি দি কনজিউমার্স। আমাদের হাতিয়াতে, আমাদের পঞ্চগড়ে, আমাদের গাইবান্ধায় বা পার্বত্য চট্টগ্রামেও যারা বসবাস করেন, how much we could protect them against the unhealthy food system? We could not. নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এরাও বহুদিন ধরে চেষ্টা করছে। দিস ইজ দি সেম প্রবলেম অল ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ, যে প্রত্যেকেই চেষ্টা করছে যে নিরাপদ খাদ্য করা। খাদ্যের মধ্যে অনিরাপদ হলে কিন্তু তার পুষ্টিটাও শেষ হয়ে যায়। আমি মনে করি বিসেফ ফাউন্ডেশন, আমি কিন্তু প্রতিদিনই আপনাদেরটা ওয়াচ করি, আমি থাকি বা না থাকি। যেমন সেদিন কিছুদিন আগে বলা হচ্ছিল যে যারা গরু মুমূর্ষ অবস্থায় তারা যাতে বিক্রি না করে, অর্থাৎ কসাইয়ের কাছে বিক্রি যেন না করে, অর্থাৎ গরুটা মরার আগেই তারা বিক্রি করে, তারা জবাই করে, তারপরে এই আনহেলদি মিট কনজিউমারের কাছে পৌঁছায়। খেয়াল রাখতে হবে যে আমার বাংলাদেশের ফুড ইন্সপেক্টর গুলো, আমাদের ভেটেরিনারি যারা চিকিৎসক বা মাঠ পর্যায়ে আছেন, আর দে ইফেক্টিভলি ওয়ার্কিং? ইনফ্যাক্ট দে আর নট। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওয়াচ করলে এই প্রফিট, একটা গরু মূল্যে একটা কৃষকের কতটুকু ক্ষতি হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। কিন্তু এই গরুটা যখন মুমূর্ষ অবস্থায় তাকে বিক্রি করতে হয়, সেল করতে হয়, ফুড সেল, তখন সে তার প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য করবেই। কিন্তু আমার সিস্টেম কি তাকে বাধা দেয় না। সেই কারণেই আমার মনে হয় যে এটা প্রাতিষ্ঠানিক বিষয়টি আমাদের বেশি করে ভাবার দরকার। যত না আমাদের আইন আদালত এগুলোর চাইতে বেশি দরকার হবে প্রাতিষ্ঠানিকীকরণ। প্রতিষ্ঠান বলতে আমি অবশ্যই কোনো পাবলিক সেক্টর ইনস্টিটিউট বুঝাচ্ছি না, আমি প্রাতিষ্ঠানিকরণ মানে বুঝাচ্ছি প্রাইভেট সেক্টর, এনজিও বা সবার থেকেই এই বিষয়ে ভূমিকা রাখার জন্য। আর একটা বিষয় যেটা মনে হচ্ছে যে আমাদের নিউট্রিশনটার দিকে খেয়াল করা দরকার, এই কারণে যে আমরা কিন্তু প্রতিনিয়ত ওই বিগ কোম্পানিজের প্রোপাগান্ডায় আমরা কিন্তু বিমোহিত হয়ে পড়ি, আমাদের কনজিউমাররা কনফিউজড হয়ে যায়। এই প্রোপাগান্ডা আর অ্যাওয়ারনেস দুটো কিন্তু ভিন্ন জিনিস। প্রোপাগান্ডার মধ্যে থাকে মানে হাইডিং দি ফ্যাক্টস, প্রোপাগান্ডার মধ্যে থাকে আনট্রু ফ্যাক্টস, যেগুলো মানে অনেকটা প্রতারণা করে। আমি যেটা নিয়ে বলছিলাম যে আমাদের পূর্ণ ধান, এখানে বলা হচ্ছে ডায়াবেটিক রাইস, পূর্ণ ধান, এটা কিন্তু নাথিং বাট বৃধান 16। তো এই বৃধান 16 দিয়ে আমরা কিভাবে ডায়াবেটিক রাইস বলে বলা হচ্ছে, এখানে ডায়াবেটিককে নিয়ন্ত্রণে রাখে। আর অ্যামাং দি অডিয়েন্স, ডু ইউ রিয়েলি বিলিভ সো যে 16 পূর্ণ ধান বা বৃধান 16 খেলে আমাদের ডায়াবেটিক হবে না? ইজ ইট এ কিওর? অফকোর্স নট। কিন্তু এগুলোকেই আমাদের মিসলিড করে, আমাদের মধ্যে কনজিউমারদের মধ্যে এক ধরনের কনফিউশন সৃষ্টি করে। আলটিমেটলি উই আর হার্মিং আওয়ারসেলফ। সেই জন্যই এই বিষয়গুলোকে জাতীয়ভাবে কোনো প্রতিষ্ঠান কর্তৃক মনিটর করা, সার্ভেলিয়েন্স করা। এই সার্ভেলিয়েন্স জিনিসটা আমাদের ব্যাকরণে নাই, মনিটরিং আমাদের ব্যাকরণে নাই। সেই কারণেই বলছি যে ডক্টর প্রণবদার কাছে আবার ব্যাক করি যে একদিনের সীমাবদ্ধ থাকবে। I bet it will be confined to a day. It will never go to a doorstep. Thank you, sir.
কিন্তু কিন্তু এই যে শেষের কথাটা যেটা আপনি শেষের দিকে বলছেন যে প্রোপাগান্ডা ভার্সেস যে অ্যাওয়ারনেস, যে যে আপনার আমরা মানুষকে জানানো আর প্রোপাগান্ডা, এই জায়গাটায় আমরা আমরা আসলে কি করে সেই জায়গাটা মানে অ্যাভয়েড করতে পারি? এটা কি সবই শুধুই সরকারের উপরে দায়িত্ব, না আমাদের সবার মধ্যে এই দায়িত্বটা চলে আসবে, সবার ইনক্লুডিং মধ্যে প্রভাব সাহা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে আপনি তো গত কয়েকদিন আগে সরিষা এবং সয়াবিন নিয়ে কথা বলতেছিলেন, যে আমরা সয়াবিন, খেসারি সহ বেশ কিছুকে আমরা আন্ডারমাইন করলাম এই যে বিগত কয়েক দশকে, কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমরা প্রতারণার শিকার। সেই কারণেই আপনি স্যার এই কথাই বলছিলেন সেদিন যে সরিষাকে আমরা, শুধু সরিষা কেন স্যার, নারিকেল তেল যেমন বলা হচ্ছিল। আমি যখন উড়িষ্যায় যাই, উড়িষ্যা ইউনিভার্সিটিতে খাচ্ছিলাম, তখন কোকোনাট ওয়াটারের প্যাক প্রাণের থেকে যাচ্ছে। আমি জীবনে কখনো বাংলাদেশে খাইনি, অথচ উড়িষ্যায় যেয়ে কিন্তু খেলাম। কেন? আমাদের প্রাইভেট সেক্টর এই কোকোনাট ওয়াটারের মতো আমাদের ওই যে তালের মানে রস বা খেজুরের রস ক্যানিং করতে পারবে না। প্রাইভেট সেক্টরকে শুধু যদি লাভই দেখে, তাহলে কিন্তু আমাদের হরলিক্সের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে টু আপকিপ আওয়ার নিউট্রিশন। কিন্তু হরলিক্স তো আমরা অ্যাফোর্ডেবল না, সেই কারণেই অ্যাফোর্ডেবিলিটি প্লাস অ্যাভেলেবিলিটি, এই কয়েকটা জিনিসের সম্মিলন ঘটনার জন্য আমাদের অবশ্যই এখানে প্রাইভেট সেক্টরে, স্যার খেয়াল করবেন আমাদের দেশে এই যে নিউট্রিশন অলিম্পিয়াড হচ্ছে গত 2017 সাল থেকে এখন পর্যন্ত চলে আসছে, টু মেক অ্যাওয়ারনেস অ্যামাং দি স্কুল বয়েজ, ইউনিভার্সিটিজ, কলেজ বয়েজ, গার্লস, সো দ্যাট এই যে অ্যাডোলেসেন্ট গার্ল যারা বা বয়েজ মানে যারা বড় হচ্ছে, তাদের এই নিউট্রিশন হেলথ সম্পর্কে তারা সচেতন হবে। এই মেয়েরাই কিন্তু মা হবে এবং সুস্থ জাতি উপহার দিবে। এই জাতি, প্রোডাক্টিভ জাতি তৈরি করার জন্য আমাদের, যেমন স্যার আপনি চিন্তা করে দেখেন, মাশরুম এত কিছু হলো, মাশরুমটা কেন আজকে পর্যন্ত আপনার ডোর স্টেপে পাওয়া যায় না? কোক পাবেন আপনার যে কোনো দোকানে, আপনি আনহেলদি অনেক ফুড পাবেন, জাঙ্ক ফুড পাবেন আপনার ডোর স্টেপে, কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও এক্সেপ্ট ফিউ পয়েন্টস আপনি কিন্তু মাশরুমটা পাবে না, যদিও মাশরুমটা নিউট্রিশাস। কেন আমাদের প্রাইভেট সেক্টর, যদিও আমাদের অনেক ধরনের এন্টারপ্রেনিউরসরা আছেন যারা মাশরুমকে কাজ করেন, কিন্তু মেইন স্ট্রিম কিন্তু আমরা করতে পারিনি। সেই কারণেই স্যার আমার মনে হয় ইটস নট পাবলিক সেক্টর অ্যালোন, it's not research institute alone. There must be some other actors, public, private, and development partner. আমি দেখছি যে আমাদের ফুড সিস্টেমে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের বেশ কিছু ভূমিকা আছে, কিন্তু আমাদের মিডিয়া ক্যাম্পেইনটা, প্রোপাগান্ডাটা মূলত হরলিক্স কেন্দ্রিক, লাক্স সাবান কেন্দ্রিক, এইসব মানে প্রোপাগান্ডা দিয়ে আমরা প্রতিদিন we are killing ourselves। সে কথাটাই বলতে যাচ্ছিলাম স্যার। না, এটা খুবই খুবই ঠিক আছে। আপনি একটা কথা যে প্রণব যেটা একটা বলেছিল যে আমাদের একটা সিটিজেন্স প্ল্যাটফর্ম হওয়া দরকার, আপনি এই জায়গাটা যে আপনি সবাই মিলে যদি কাজ করতে হয়, আসলে একা একা শুধু গবেষণা প্রতিষ্ঠান পারবে না, শুধু সরকার পারবে না, সেই জায়গাটা আসলে একটা সবাই মিলিত সম্মিলিত যে একটা প্ল্যাটফর্ম থাকে, যদি একটা কিছু একটা এই ধরনের থাকে, তাহলে হয়তো এই সম্মিলিত প্রচেষ্টাটা করার একটা চেষ্টা করা যেতে পারে। সেই সম্বন্ধে আপনার কি ধারণা? স্যার আপনি যেটা বললেন, আমিও কিন্তু সেদিন কাজী কমরুদ্দিনকে একই কথা বললাম। ওয়াই বি সেফ ফাউন্ডেশন এই মানে ছোট্ট স্ক্রিনের মধ্যে আবদ্ধ থাকবে অ্যামাং ভেরি ফিউ। এই যে সেদিন যে লাইভ স্টকের এক ভদ্রলোক বললেন, প্রফেসর রফিক, যে উই হ্যাভ টেস্টেড 2000 স্যাম্পলস ইন কোরবানির হাট, ইউরিন চেক করে দেখছি যে they couldn't find a single case of hormone application. If that is the case, if they find the poultry birds are free from antibiotic, কেন সেটা আমাদের মেইন স্ট্রিমে আসবে না? কেন আমরা উচ্চ কণ্ঠে বলতে পারবো না
যে ইউ আর ফ্রি টু টেক বিফ। আমাদের বাংলাদেশে এখন স্যার পলিটিক্যাল ইকোনমি এমন পর্যায়ে চলে গেছে যে উই আর ইম্পোর্টিং বিফ ফ্রম ব্রাজিল অর ইভেন ইন্ডিয়া, স্যাক্রিফাইসিং ওন মানে গ্রোয়িং, যেখানে মহিলারা গরুর চাষ করতেছেন, আজকের মহিলারা আমাদের মানে ক্যাটল ফার্মিং করে দে আর আর্নিং, স্বাবলম্বী হচ্ছেন, বিশেষ করে মহিলাদেরই। কিন্তু এই জায়গাটায় যেহেতু তারা স্ক্যাটার্ড, আজকে দিল্লিতে কৃষকরা যে আন্দোলন শুরু করছে তাতে কিন্তু সরকারের ইট ইজ বিকামিং এ ফ্যাক্টর ইন দ্য টোটাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কৃষকদের তো এই ভয়েসটা না থাকার কারণেই গরুর মাংস আমদানি হয়, একইভাবে দুধ আমদানি হয়, একইভাবে সয়াবিন আমদানি হয়, বাট উই হ্যাভ criminally ignored our own product like coconut, own product. আপনি চিন্তা করে দেখেন স্যার, আপনার সাথে আলোচনা করছিলেন সরিষার তেল নিয়ে। আপনি যখন সয়াবিন তেল আমদানি করেন আপনি কি বাই প্রোডাক্ট পান? কিন্তু সরিষার তেল, নারিকেল তেল, এর যে বায়োফুয়েলটা আসে, এর যে কি বলে খৈলটা আসে, হাইলি নিউট্রিশাস ফর সয়েল, highly nutritious for poultry, highly nutritious for cattle. আমার সয়াবিনের সঙ্গে তো সেটা আসে না। সেই কারণেই স্যার আমরা ভালোকে ভালো বলতে এখন ভুলে গেছি। সেই জন্য মনে হয় this could be a very wonderful platform, sir. We must shout. আমার মনে হয় সেটা ঠিক, আমাদের নিজেদের এটা ঠিক আছে, আমাদের আমরা পর্দার থেকে আসলে বের হয়ে যাওয়া, ছোট পর্দার থেকে বের হয়ে যাওয়ারই দরকার। আমরা গত ফেব্রুয়ারি মাসে যে ওয়ার্কশপটা করেছিলাম তার কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়ই ছিল এইটা, যে আমরা কি করে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। সেইটার থেকে আমরা কিছু দূর আগাইছি, কিন্তু আসলে আমাদের নিজস্ব ব্যর্থতাই বলবো যে আমরা ওখান থেকে খুব বেশি দূর আগাইতে পারি নাই। কিন্তু আপনার এই উপদেশটা আমরা খুবই মনোপ্রাণে নিচ্ছি সেটা করার জন্য। আমাদের সঙ্গে এক ভদ্রলোক, এই যে আপনি যে বললেন একদিনেই থাকবে, শেখ এসকে মুন্নি, আমি এটা একটু বলবো কিনা, আমি একটু কথাটা শেষ করে দিই, ওনার কথাটা দিয়ে তোমার কাছে যাচ্ছি। যে এসকে মুন্নি উনি বিএফএস এর একজন অফিসার, উনি বলছেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন কর্মকর্তা হিসেবে বলতে চাই, বিএফএস এর কার্যক্রম আর শুধু একদিনের দিবসে পালনে সীমাবদ্ধ থাকবে না। এটা একটা আশার খবর, আমরা আশাই করি যে যাতে করে মানে একদিনে সীমাবদ্ধ না থাকে, এটা যাতে প্রতিদিনের কর্মকাণ্ড হয়। বিএফএস এর তৈরি হয়েছে সেই জন্য। প্রণব তোমার কথা শুনি। আমি শুধু ওএসকের সাথে দ্বিমত করবো না, উনি যেটি বলেছেন যে আসলে একদিনের কথাটা আমি এই জন্য বলেছি যে একদিন করাটা আসলে ব্র্যান্ডিং। আমরা চাই সচেতনামূলক কর্মসূচি। ওনার কথায় ফিরি, উনি যে একটি চালের কথা বললেন, এই চালটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, এটা একটা ব্র্যান্ডিং। আর সচেতনতা কি হবে, যে একজন ডায়াবেটিক রোগীর দিনে কত ক্যালোরি দরকার সেটি হলো মূল, এটা হলো সচেতন করা। আপনি ওই ডায়াবেটিস চাল নামে যেটা বলছেন, সেটা যদি 2 কাপের জায়গায় 4 কাপ খান আপনার সুগার বেড়ে যাবে। কিন্তু আপনি যে নর্মাল চাল, এটা যদি আপনি 2 কাপ ডাক্তার খেতে বলে আপনি যদি 1.5 কাপ খান বা ওই 2 কাপই খান, আপনার সুগার বাড়বে না। ফলে সুগারের রোগী, ডায়াবেটিসের রোগীর জন্য ক্যালোরি কত এটা ইম্পর্টেন্ট। ব্র্যান্ডিং হচ্ছে যে এই চাল খেলে ডায়াবেটিস হবে না, ওটা হলো ব্র্যান্ডিং, ওটা হলো প্রোপাগান্ডা, ওই চাল বিক্রি করার জন্য। সেটাই মানে যে ওয়াইস কবির বলছে যে আমাদের ওইটা প্রোপাগান্ডা না করে আমি ওই যে মূলক কর্মসূচি হলো একটা আলাদা জিনিস, আর ব্র্যান্ডিং হলো একটা আলাদা জিনিস। যেমন আপনি ব্র্যান্ডিং করবেন কি, তবে ব্র্যান্ডিং করবেন কি, আপনি সচেতন হলে আপনি বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনি বোরানি খাওয়ানোর চেষ্টা করবেন না। কেন? ওই বোরানি কি পানিতে তৈরি হয় আপনি জানবেন না। ফলে আমি বলবো যে তুমি উৎসব আদিতে তুমি অন্য খাবার খাবা, তুমি বোরানি চেষ্টা করবে না, কারণ ওইটা নিরাপদ জিনিস ব্যবহার হয় জানি, চোখের বাইরে ওইটি তৈরি হচ্ছে। ফলে আমি আমার অতিথিদেরকে আপ্যায়ন করব নিরাপদ খাদ্য দিয়ে, চেষ্টা করবো আমার যে কথাটা আসছে, যে মানে যে কথাটা হলো যে আমরা প্রোপাগান্ডা ভার্সাস মিস ইনফরমেশন এবং অ্যাওয়ারনেস ক্রিয়েশন। ওই যে সিরাজগঞ্জ জেলাতে কি একটা রেস্টুরেন্ট আছে না ভালো, অ্যারিস্টোক্র্যাট, বিশাল একটা পোস্টার আছে, আমাদের এক পুষ্টিবিদের ছবি টবি দিয়ে উনি সার্টিফাই করতেছেন এটা খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। মানে আমি ওনাদের জিজ্ঞেস করলাম, ভাই এটা তো মিছা কথা হবে,
কারণ আমি তো ডায়াবেটিস রোগী, এটা তো বলছি যে প্রণব যে কথা বললে ওটাই ঠিক, কতটুকু খাবো সেটার উপরে নির্ভর করতেছে আমি এটা আমার ডায়াবেটিস এর কন্ট্রোলে থাকবে কি থাকবে না। কিন্তু প্যাকেটের গায়ে কিন্তু সেটা লেখা নাই। তো ফলে এটা আমি আপনার সঙ্গে একমত যে আমাদের আসলে আমাদের মানে এই যে সবার দায়িত্ব দিয়ে আমি প্রথম দিকে বলছিলাম যে আমাদের আসলে জাতীয় একটা দায়িত্ব হওয়া উচিত, আমাদের এডুকেট করা দরকার বাচ্চাদের থেকে শুরু করে, বললেন যে বাচ্চাদের থেকে শুরু করে আমাদের এই যে মানুষের ভিতরে নৈতিকতা, শিক্ষা ইত্যাদি সঠিক শিক্ষা দেওয়ার শুরু করা দরকার, যে যাতে করে আমরা সবাই নিজেদের দায়িত্বটা ঠিক মতো পালন করি, যে প্রোপাগান্ডা করবো না, অ্যাওয়ারনেস তৈরি করবো। আমি অবশ্যই ব্যবসা দুঃখিত, আমি দুঃখিত, আমার একটু ছোট্ট সমস্যা হয়েছিল, যাই হোক আপনি পরে বলবো। না বলো, তুমি এখনই বলতে চাইলে বলো। আমি সেটাই বলছি যে আসলে হ্যাঁ আসলে 2012-13 সালে আমাদের জাতীয় লেভেলে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হচ্ছিল। সেটা কি জানেন, যে হঠাৎ করে বলা হলো 28-29টা ডায়াবেটিক প্রোন রাইস। এটা নিয়ে কিন্তু সরকারের মধ্যে বেশ কিছু আলোচনা, সমালোচনা এবং অনেকটা কিন্তু মানে একটা বিরোধের মতো কনফ্লিক্ট জন্ম হচ্ছিল, যে 28-29টা খেলে ডায়াবেটিক হবে, কিন্তু 16টা আবার ব্র্যান্ডিং হচ্ছে 16টা খেলে ডায়াবেটিক হবে না। আমার কথা হচ্ছে যে মানুষ তো আপনি ব্র্যান্ডিং এর কথা বললেন, তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, ব্র্যান্ডিংটা করতে গেলেও ব্র্যান্ডিং এর জন্য কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে এবং দেশীয় ভাবে প্রতিষ্ঠান আছে। যেমন ধরেন যে আমাদের কাটারি ভোগ, এইটার যে আন্তর্জাতিক স্বীকৃতি, যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, সেটা কিন্তু কাটারি ভোগে বা আমাদের ওই যে শাড়ি টাড়ি মাছ হোয়াটএভার। তো এখন এই জন্য ব্র্যান্ডিং করার সময় কিন্তু নজরদারিটার দরকার হয়। সেই কারণে আমি যেটা বলতে চাই, there is a differences between facts and perception. মানুষের পারসেপশন একরকম, আর সেটাকে সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে বলতে হবে যে না, এই পারসেপশনটা ভুল, এটা সরায় দাও, ফ্যাক্টস উইল রিমেইন। এই আমরা এখন বাংলাদেশের হোল কনজিউমার, আমি বাংলাদেশ বলবো না, সাউথ এশিয়াতে আমাদের এখন উই আর ইন এ ডিপ কনফিউশন অফ পারসেপশন অ্যান্ড ফ্যাক্টস। সেটাই আমাদের আস্তে আস্তে দূরীভূত করতে হবে। যেমন সেদিন আবার মাগুরার কেস বললেন, সবজিতে ওখানে লেড পাওয়া যাচ্ছে, হেভি মেটাল পাওয়া যাচ্ছে, এগুলো স্পোরডিক ঘটনা। কিন্তু আমাদের ট্যানারির বর্জ্য এত পরিমাণ আসে কি, যেটাতে সারা বাংলাদেশের পোল্ট্রি শিল্পে তারা ব্যবহার করতে পারে, তা কিন্তু না। কিন্তু হয় কি, যে আমাদের মিডিয়া স্বাভাবিকভাবে, আমাদের মিডিয়া না, সারা বিশ্বের মিডিয়াই সবসময় তারা ওই চটকদার খবরটাই পিক করতে চান। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন কোনো ধরনের প্যানিক সৃষ্টি না। সেটার জন্য তো আজকে প্রণব সভা শুরুতেই আমি এটাই বলছি, খাবার সিঙ্গাপুরে যাচ্ছে, পজিটিভ খবরই দিছে। কিন্তু আমি সেজন্য বলছি প্রোপাগান্ডা অলওয়েজ কিন্তু হবে রিয়েলিটির জন্য না, প্রোপাগান্ডা হবে পারসেপশন চেঞ্জ করার জন্য। ফলে প্রোপাগান্ডা থেকে দূরে থাকতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সেই জন্য অন্যরকম। অ্যাওয়ারনেসের সত্য কথা বলতে হবে, যে আপনি কোন চাল খেলে ডায়াবেটিস হবে কি হবে না, এটা কোনো অ্যাওয়ারনেসের কর্মসূচি হতে পারে না, ব্র্যান্ডিং এর হতে পারে, বিজনেস প্রমোশন হতে পারে। একজন সাধারণ মানুষ এটা প্রোপাগান্ডা না অ্যাওয়ারনেস কি করে বুঝবো আমি? আমার সামনে এই জন্য আমি বলি, এটা বলে দিচ্ছি আমি, এই জন্য একটি চাউল উৎপাদনকারী কোম্পানি সে প্রোপাগান্ডা চালাবে, কিন্তু লাইক বিসেফ ফাউন্ডেশন, লাইক ডায়াবেটিক সমিতি, লাইক নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারা সচেতনমূলক কর্মসূচি করবে, তারা প্রোপাগান্ডা করবে না। তাদেরকে ফ্যাক্ট দিতে হবে, তাদের কোনো পারসেপশন চেঞ্জ করার জন্য কায়দা করতে হবে না, তাকে রিয়ালিটিটা জানাতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমার সুগার ডায়াবেটিস থাকলে আমি ক্যালোরি হলো মূল, আমি সেটা চাল দিয়ে খেতে পারি, আটা দিয়ে খেতে পারি, এমনকি 1 চামচ চিনিও খেতে পারি, যদি আমি ক্যালোরির মধ্যে থাকি। এইটা হলো ডাক্তাররা বলবে, এটা হলো সচেতনমূলক কর্মসূচি। আর আমি একজন ব্যবসায়ী, আমি প্রোপাগান্ডা চালাবো মিডিয়ার মাধ্যমে, বিজ্ঞাপন দিয়ে হোক, নিউজ করে হোক, যেভাবে হোক, যে এই চালটা খেলে তুমি ডায়াবেটিস হবে না। এটা হলো আমার প্রোপাগান্ডা, এটা হলো বিজনেস প্রমোশন। আর অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হবে আলাদা। কিন্তু গণমাধ্যমকে হতে হবে, গণমাধ্যম যদি দেশপ্রেমিক গণমাধ্যম হয়,
দেশ গণমাধ্যমের প্রথম দায়িত্ব হলো অ্যাওয়ারনেস কর্মসূচির সঙ্গে থাকা, সত্যটা বলা, তাই না? গণমাধ্যমের মূল্য তো তাই। কিন্তু আমি ফাইট দেবো কোথায়? আমি একজন সাংবাদিক হিসেবে ফাইট দিই কোথায়? আমার মার্কেটিং বলে যে আপনি এই বিজ্ঞাপন চালান, আর আমি বলবো যে এই বিজ্ঞাপনে যে প্রোডাক্ট দেখা হয় সেই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস এই, তার মধ্যে এই নাই, এটা বেশি বলা হচ্ছে, এটা হলো সাংবাদিকতা, ওটা হলো মার্কেটিং এর বিজ্ঞাপন, আর আমার হলো এটি হলো সংবাদ পরিবেশন। এই দ্বন্দ্ব কিন্তু সব জায়গায় থাকে। কিন্তু প্রোপাগান্ডা যখন মেইনস্ট্রিমিং হয়, যখন প্রোপাগান্ডা হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ধূমপান সম্পর্কে একটা বর্ণ বলা হয় না ইট হেল্পস, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলা হয়। বাংলাদেশ, ভারতবর্ষ সহ সব জায়গায় মদ্যপান কিলস, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাধ্য করা হয়। আমার কথা হচ্ছে প্রোপাগান্ডা থাকুক, কিন্তু প্রোপাগান্ডাতেও যেন কোনো সীমা অতিক্রম না করে, যাতে আলটিমেটলি ভোক্তারা, জনসাধারণ এই রুলস তো করা হচ্ছে। সেই জন্য তো আমরা তামাকের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছি, কারণ তামাকের বিজ্ঞাপন না দিলেও তামাক খাবে, এই জন্য তামাকের বিজ্ঞাপন বন্ধ করেছি। কেন? আমি যতই তামাকের বিরুদ্ধে সচেতনমূলক কর্মসূচি দেই না কেন, তামাকের বিজ্ঞাপন হলে মানুষ তামাক এমনি খায়, কারণ ওটা নেশা। আপনি দেখেন, আমরা তামাক নিষিদ্ধ করেছি, আইন করে যে বিজ্ঞাপন দিতে পারবেন না, কিন্তু আমার ব্রিটিশ আমেরিকান কোম্পানির অংশীদারিত্ব করে তো আমার সরকার, সে তো মালিক, মুনাফা নেয়। কোম্পানি ঢুকতে দিতেছে, আকিজ বিড়ি জাপানি কোম্পানি কিনে নিতেছে শুনলাম। তো এখন আন্দোলন হচ্ছে, আমি বলি এখন আন্দোলন হচ্ছে যে শতভাগ দেশীয় কোম্পানি যারা আছে টোবাকোর, তারা মরে যাচ্ছে, ফলে আমার বিড়ি শিল্পীরা কাজ যাচ্ছে। এখন আমি অন্য একটা যুদ্ধের মধ্যে যাচ্ছি, যে আমাদের যে জায়ান্ট কোম্পানি আসার কারণে, ফলে সেটাও কিন্তু একটা, ফলে এই নিরাপদ খাদ্যর বিষয়টি আমি মনে করি এটা একটা সচেতনতার বিষয়। আমরা যেটি আলোচনা করি, আমরা যদি পরিবারের শিক্ষা হয় যে আমার কার্বোহাইড্রেট কি, আমার প্রোটিন কি, আমার ভিটামিন কি, এটা যদি আমি সবার মধ্যে এই জ্ঞানটা, সাধারণ জ্ঞানটা দিতে পারি, তাহলে কিন্তু সে অনেক কিছু থেকে দূরে থাকবে। আমি যেটা বললাম যে আপনি কেন কাচ্চি বিরিয়ানি খাওয়াইতে চান সবাইকে, আপনি একটা অন্যরকম মেনু করেন না, সেটা নিয়ে দেখেন না কি হয়। এই রিস্ক তো কেউ নেয় না, সবাই কোক খাওয়াতে চায়। আপনি পানি খাওয়ান, আর একটা পাবনার সুজানগরের ভালো মিষ্টি খাওয়ান, যেটা আমি নিশ্চিত হতে পারবো যে আমি 1 মণ মিষ্টি আনবো, এটা দুধের তৈরি এবং এটার মধ্যে কোনো ভেজাল নাই। আমি পাবনা থেকে প্যারার সন্দেশ আনবো, আমি কুষ্টিয়া থেকে ভালো তিলের খাজা আনবো, আমি আমার গাইবান্ধা থেকে রসমঞ্জরি এনে খাওয়াবো, কারণ আমি ওটার উৎপাদনটা জানি। আমি বোরানি করব না, আমি কোক করব না। এই জিনিসটা আমার সচেতনতার বিষয়, এটা প্রোপাগান্ডার মধ্যে থাকবো না। আমরা এই বিষয়টা আসছি আবার, এই যে বিষয়টা চলতেছে আজকে, যে কথাটা জাহিদ অনেকক্ষণ চুপচাপ বসে রয়েছে। ভাই জাহিদ, একটু বলেন দেখি আপনার কি চিন্তা ভাবনা এই ব্যাপারে, আমরা শেষও করতে চাই আস্তে আস্তে। চিন্তা ভাবনা হলো যে আসলে ফুড ইটসেলফ এটা একটা কর্পোরেট যুদ্ধের অংশ। হ্যাঁ, আমি একটা বইয়ের নাম বলি, ফুড ফাস্ট বলে একটা বই আছে, সম্ভবত লেপি কলিন্সের লেখা, অনেকদিন আগে। তারা দেখিয়েছে যে গ্লোবাল কর্পোরেট কিভাবে খাদ্য, বিশেষ করে যেগুলো পেরিশেবল ফুড আইটেমস, সেগুলো নিয়ে তারা কিভাবে আপনার পুরা পৃথিবীতে আপনার অলমোস্ট একটা ডোমিনেশন তারা করেছে। তারা ব্রাজিলের আপনার ধরেন যে কলা, ব্রাজিলের কলা একবার কৃষকরা স্ট্রাইক করেছিল যে তারা এই কম মূল্যে কলা বিক্রি করবে, এবং তারা এটা সাস্টেন করতে পারে, বিকজ কলা ইজ এ পেরিশেবল আইটেম। এবং 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 এই ধরনের অনেকগুলো জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলোর ভালনারেবিলিটি আছে, এবং যেগুলো আসলে নিয়ে বেশি দূর পর্যন্ত যাওয়া যায়। আবার এই কলা যখন কর্পোরেটরা প্রস্তুত করে, তখন তারা এগুলোর জন্য কেমিক্যাল, এগুলোর জন্য ফার্টিলাইজার, এগুলোর জন্য আপনি কলাতে বাংলাদেশের ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ দেয়, সেটা আপনাকে উত্তরবঙ্গে যেতে হবে, যে দেখতে হবে এক একটা কলার বাগানে কত হাজার কত লক্ষ টাকা ব্যাংক ঋণ দেওয়া আছে। উৎসাহিত করা হয়, এবং এই কলাকে নিশ্চিত করে কলা বানানোর জন্য যে পরিমাণ ইনপুটস গুলো যায়, এই বিষয়গুলো তো আসলে প্রতিটি আইটেম যেগুলো আছে, এগুলোর পিছনে অনেকগুলো হাত আছে, যে হাতগুলো আসলে, যেটা প্রণবদা বললেন, বা আমরা আগে যেটা বলেছি যে মনোজগতের যে সচেতনতা দরকার, সেই জায়গাগুলোকে এটা আসলে
অনেক অনেক মানে কষ্টসাধ্য ব্যাপার। এটা রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, বড় ধরনের দায়িত্ব নিতে হবে। এখন রাষ্ট্র কার সাথে রক্ষা করে? হ্যাঁ, আপনাকে দেখতে হবে যে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ, রাষ্ট্রের বাণিজ্য এবং আপনার 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 শাসন যদি একই ধরনের ব্যক্তির হাতে থাকে, তাহলে পরে ওই বাণিজ্যের জন্য শাসন হবে। হ্যাঁ, বাণিজ্য নিরাপদ, খাদ্য নিরাপদ করার জন্য আপনার এই আইনও হবে না, প্রয়োগও হবে না, বাস্তবায়ন হবে। এখন কথাটা হচ্ছে যে আমরা খুব ভয় হয়ে কতদিন থাকবো এইসব কথা না বল। ঠিক আছে, বললাম না এইসব কথা, তাহলে আমরা যে কি কথা বলবো? আমাদেরকে যে কথাটা বলতে হবে, আমি একটা জিনিস দেখছি যে ধরেন যে এই কোভিড কালীন সময়ে প্রায় 30% ইনকাম কমে গেছে লোয়ার এবং লোয়ার মিডল ক্লাস। এখন এই 30% ইনকামে সবচেয়ে বেশি হিট করেছে কোন জায়গায়? আপনি যদি ধরেন যে এভারেজ এই পরিবারগুলোর একটা সার্ভেতে দেখাচ্ছে যে মান্থলি ইনকাম হলো 17,273 টাকা, এবং এর প্রায় 40% হলো খাবারের পিছনে, 7,519 টাকা তারা খাবারের পিছনে খরচ করে। এরপরে খরচ করে তাদের আবাসের জন্য, মানে বাড়ি ভাড়া, এই বই এগুলো, আর অন্যান্য চিকিৎসা খবর হচ্ছে, কিন্তু হাইয়েস্ট হলো ফর ফুড। এখন আমরা যে জায়গায় স্ট্রাগল করছি যে ওই মানুষগুলোর আয় কমে যাওয়ার পরে তার হাতে যে টাকাটি আছে, সেই টাকাটা দিয়ে আগে যে খাদ্যটা খেত, এখন সে কম টাকায় মানে আরো অখাদ্য জিনিসটা তাকে খেতে হচ্ছে, কারণ এখন সব ভেঙে পড়ছে। এই নিয়ন্ত্রণ নাই, এই সরবরাহ কেউ দেখছে না, এই দেখছে না। আমি ওই কারণে শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের 2013 সালের যে খাদ্য নিরাপত্তা আইন আছে, নিরাপদ খাদ্য আইন আছে, সেই নিরাপদ খাদ্য আইনেরও একটা দুর্বলতা আছে, বড় দুর্বলতা। এর বাস্তবায়ন, এর লোকবল, ওই যেগুলো আছে, সেখানে কিন্তু বলা নাই যে আপদকালীন সময় অথবা কোন ধরনের কোন ডিজাস্টার হয়ে গেলে পরে সেই সময়ে কি করে নিরাপদ খাদ্য সরবরাহ এবং খাদ্য উৎপাদন নিশ্চিত করা হবে, তার কোনো গাইডলাইন। হ্যাঁ, অথবা বলা হয় নাই যে এই আইন বলছে যে একটি গাইডলাইন থাকতে হবে। হ্যাঁ, এগুলো যে প্র্যাকটিস হয় না তা কিন্তু না। হ্যাঁ, এগুলো ধরেন যে ইমার্জেন্সি রেসপন্স অর্গানাইজেশন গুলো যারা, ওদের নিজেদের দিকে স্পেয়ার গাইডলাইন বলে একটা তৈরি করছে, যে সেইখানে আপনার এই বিভিন্ন রিলিফ দেওয়ার সময় বা বিভিন্ন আপনার যে ক্যাম্প গুলোতে আছে, সেই সময় কি করে রেসপন্স করতে হবে, সেখানে কিছু গাইডলাইন আছে। এখন কথাটা হচ্ছে যে এগুলো, আমি যেটা সে প্রথমে বলছিলাম যে অনেক কিছু আছে, এটা কাজের গোয়ালের মতো, যে এখানে কাজের গরুর মতো, গোয়ালে খাতায় আছে, গরুর মধ্যে আপনার গোয়ালে নাই। তা আমাদেরকে এখন এইটা এমন একটা যুদ্ধ, আমি যুদ্ধ বলবো, যে এইটা আসলে নানামুখী আপনার এটাকে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আনতে, কিছু বাস্তব ঘটনা আমাদেরকে তুলে ধরতে হবে, এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্যের কথা আমি যেগুলো বলছিলাম, যে আসলে আমাদের সংস্কৃতির ভিতরে অনেক কিছু আছে, অনেকগুলো হাজার বছরের অনুশীলন গুলোকে আমরা আধুনিক শিক্ষার নামে এমন ভাবে নিগেট করেছি যে আমাদের অনেকেই বলতে খুব লজ্জা হয় যে আমি 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 বাঙালি বা আমি এই দেশীয় মানুষ, মনে হবে যে আমরা আসলে খুব গাছের ডালে বসেছিলাম, আমরা এই করতাম ওই করতাম। হ্যাঁ, আমরা ওই বিষ লেংটি করে ঘুরে বেড়াতাম, শুধুমাত্র এই বোধহয় আমাদের সংস্কৃতি। এটাকে যত দ্রুত পারো ভুলে যাও। হ্যাঁ, এই যে জায়গাগুলো আমাদেরকে এখন লালন করতে হবে। যদি আমার ঐতিহ্যের ইতিহাসে যদি গর্ব আমার না থাকে, তাহলে সেখান থেকে আমার গ্রহণ করারও কিছু থাকবে। হ্যাঁ, কাজেই একদিকে বৈজ্ঞানিক বিশ্লেষণ দরকার, একদিকে তার প্রচার, একটা পজিটিভ আপনার যেগুলো দরকার, অ্যাওয়ারনেস তৈরি করার দরকার। তেমনি ভাবে আমরা কোনো উড়ে আসা জাতি, আমরা কোনো বুনো জাতি না। সেই জিনিসগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের ভিতরে অনেক কিছু আছে, নতুন করে আবিষ্কার করার কিছু নাই, সেগুলো শুধু তুলে ধরা। তাহলে আমাদের ভিতরে অনেক কনফিডেন্স আছে, আমাদের মা, বোন, দাদি, নানি যারা আছেন, হ্যাঁ, তাদের ভিতরে সেগুলো ফিরে আসবে, যে হ্যাঁ, আমার পরিবারে এই জিনিসগুলো করার দরকার। এগুলো আসলে কোনো কুসংস্কার না, এগুলো সংস্কার, এগুলো আচার। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। তবে আমি একটা জিনিস শেষের কথাটা বলতে চাই যে আমাদের ইতিহাস ঐতিহ্য সবই আছে, কিন্তু কোনো কিছু নতুন করে আবিষ্কার করার দরকার নেই। এই কথাটার সঙ্গে আমার একটু দ্বিমত রয়ে গেছে। যে আমার মনে হয় যে জ্ঞান অন্বেষণ সবসময় আবিষ্কার লাগবেই, যে জ্ঞান আমি অন্বেষণ আমাদের বিজ্ঞান, আমার এই ওই এগুলো থাকতে হবে।
কিন্তু ওইটাকে হ্যাঁ, ওইটাকে ফল- নেগেট ফলে যে করা দরকার। ফলে আমার যে এইটা ট্রেডিশনাল প্র্যাকটিস সবই যে ভালো, সবই যে ভালো তার চাইতে ভালো পন্থা আবিষ্কৃত হচ্ছে। যেমন একটা বলি যে তরকারি আমাদের চিরকালের দিকে এসেছে, তরকারি বাংলাদেশের চিরায়ত পদ্ধতি হলো তরকারি কাইটে কুইটে তারপরে ধোয়া, যেটা বিজ্ঞানীরা বলছে যে না আসলে কাটার আগে ধুয়ে নিয়ে আগে কাটতে ধরে হবে ইত্যাদি বলছে। আসলে জ্ঞানের না, জ্ঞান আমি জ্ঞান আমি আমি আমার জায়গায় আপত্তি আছে। আমার কথা হচ্ছে এই যে জায়গাটায় তরকারি কেটে ধোয়ার যে সংস্কৃতি, তার পিছনে যেতে হবে। আসলে না, আমার পিছনে আমাদের যান, আপনি পিছনে যান, পিছনে যাওয়ার আমরা ওই তর্কের ভিতরে এখন যাই না। পিছনে আপনি যতই যান পিছনে, আমরা যে পিছনে যাই নাই তা না, চেষ্টা করেছি, কিন্তু এটার কোনো সায়েন্টিফিক কোনো উপকারিতা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি উপকারিতার কথা বলছি না, আমি বলছি যে আমরা কেন গুরুত্ব দেই যে আমাদের লোকজন এই কেটে তারপরে ধোয়। আমাদের সংস্কৃতিতে কি ধুয়ে কাটার সংস্কৃতি ছিল না? আমি জানি না, আমি জানি না হ্যাঁ, ধুয়ে কাটার সংস্কৃতি ছিল এটাই কিনা। হলো কথা। আচ্ছা, এটাই হলো হ্যাঁ, সেটা কথা। জানি না, সরি, তাহলে শুধু আমি বিজ্ঞান দুঃখিত। দিয়ে হবে না, আচ্ছা, যাই বিজ্ঞানের হোক, আমরা আমরা বিজ্ঞান আমরা দিয়ে শেষ করতে চাই। সংস্কৃতির একটা একটা হ্যাঁ, দায়িত্ব আমরা আছে। শেষ করতে চাই। আমার আমার কথাটা হলো যে মানে আমি যে প্র্যাকটিসটা এখন করি সেটাই যে সর্বশেষ তা নয়, এটা কথাটা আমি না, এটাই বলছি। অবশ্যই। জ্ঞান আমাকে, বিজ্ঞান এবং জ্ঞান আমাকে সবসময় আমাকে সামনে আগাতে সাহায্য করবে, এটা হলো গুরুত্বপূর্ণ কথাটা। আমাদের হাইজিনিক প্র্যাকটিসও বদলে যাচ্ছে না, আমাদের হিস্টোরিক্যালি একটা ছিল, কিন্তু সেখান থেকে আমরা বদলাচ্ছি আসলে। স্যার আমি একটু বলবো একটা মিনিট। আমি এখনই আপনার কাছে যাচ্ছিলাম। আমি আপনার কাছে যাওয়ার আগে আমি শুধু একটা জিনিস বলে আসতে চাইছি যে এখানে যে গবেষণাটার ব্যাপারে সাইফুল আজম খান বলেছেন যে একটু গাইডেন্স চাই। এই যে টিম জাহিদ যে গবেষণার কথাটা বলেছেন, আমার মনে হয় এটা যে সাইফুল আজম খানকে বলবো টিম জাহিদের সঙ্গে, অথবা আমাকে করলে পারে, আমি টিম জাহিদকে এটা যোগাযোগ করায় দেবো আর কি, সেটার জন্য আর কি, সেই গবেষণাটার ব্যাপারে আমাদের আহ, 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 এবং বাকি সবাই আসলে বলেছেন। শুধু যে আমাদের শাকিল সাহেব একটা প্রশ্ন করেছিলেন, তার জবাবও একজন দিয়েছে যে নিরাপদ খাদ্য উৎপাদন করতে যাওয়া মানে উৎপাদন কমে যাওয়া না, কিন্তু এটার সঙ্গে কোনো আমাদের কোনো বিজ্ঞানী সেটাও না, বলছেই অবশ্যই। না। সেটা আপনাকে, বিজ্ঞানীরা সবসময় এ ব্যাপারে সচেতন আছেন, উন্নয়ন কর্মীরা সচেতন আছেন যে উৎপাদন কমানো যাবে না, আপনি কিন্তু খাবারটাকে উৎপাদন ব্যবস্থায় নিরাপদতা আনতে হবে। সেটা ওয়াইস কমিশন, আপনি এখন আপনার জি, সর্বশেষ আমি যেটা বক্তব্যটা। স্যার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে টিম জায়েদ সাহেব যেটা বললেন যে খেয়ে শুবো নাকি শুয়ে খাবো, মানে কি ধুয়ে কাটবো নাকি কেটে দেবো। তো বিষয়টা তো পরিষ্কার, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে আহ, তরকারি বা সবজি ধুয়ে কাটতে হয়, তারপর রান্না করতে হয়। কিন্তু স্যার খেয়াল করবেন, এটা যেমন মানে কেটে আর ধোয়া কেটে আর ধোয়া যাবে না, এটা যেমন সত্যি, কিন্তু অন দি কন্ট্রারি টু দ্যাট, আমাদের বাংলাদেশের যে আমাদের যে হ্যাজার্ডাস কেমিক্যাল আমরা উৎপাদন ব্যবস্থায় ব্যবহার করি, মোর পার্টিকুলারলি পেস্টিসাইড অ্যান্ড মেনি আদার এলিমেন্টস, ডার্ট, তো এগুলো যদি আপনি আবার কাটার পরে আবার না ধোন, তাহলে কিন্তু এটা ফুডটা সেফ নাও থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই কারণেই যে বাংলাদেশ সরকার, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় সদ্য তারা গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা কিন্তু তারা অ্যাডাপ্ট করছেন। কিন্তু ইটস নট গুড এগ্রিকালচার প্র্যাকটিস, ইট ইজ গুড এগ্রিকালচার প্র্যাকটিস, গুড হ্যান্ডলিং প্র্যাকটিস, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, সবগুলোকে যদি আমরা ইনস্টিটিউশনালাইজ না করতে পারি, মেইন স্ট্রিমিং না করতে পারি, তাহলে এই কথাটা বলাটা কিন্তু আমাদের জন্য আবার হবে যে না, কাটার পরে কাটার পরে আর ধোয়া যাবে না, এটা কিন্তু বলাটা যাই হোক, ক্ষতিকারক। আমরা এই আলোচনাটা হয়তো আরেকদিনের জন্য থেকেই যাবে আসলে, যে মানে যে বিষমুক্ত করার জন্য কেটে ধোয়া, ধুয়ে কাটা ইত্যাদির এটার সঙ্গে সম্পর্ক কতখানি আছে, এটা আলোচনাটা হয়তো একদিন আলাদা করাই যেতে পারে। মাননীয় সভাপতি, জাস্ট একটা হ্যাঁ, জিনিস বলি, হ্যাঁ, বলো। হচ্ছে যে এগুলো অনেকগুলো আছে যেগুলো আসলে অন্য একটা পারসেপশন থেকে নিয়ে আসা হচ্ছে। আমি আমরা বলছি না রং আর রাইট, শিওর কথাটা শিওর হচ্ছে শিওর শিওর আমাদের দ্বিমত নাই কোনো এ ব্যাপারে। আমরা আসলে আমাদের আজকে যে আলোচনা, এটা হচ্ছে যে এখন একটা প্র্যাকটিস আছে, সেটা হলো যে শক দিয়ে মানে পশু হত্যা করে তারপরে সেটাকে প্রসেস করা।
তার কারণ যে হলো যে ব্লাডটা তাদের মানে মাসলের ভিতরে বা ইয়ের ভিতরে রেখে দিয়ে তারপরে করা হয়। হ্যাঁ, এখন তারা যদি বলে যে না এটা হলো একটা প্র্যাকটিস, হ্যাঁ, এবং ওইটাকে মাথায় নিয়ে এসে সবজিও এবং অন্যান্য খাবারও যদি আপনি ওইভাবে করি, তাহলে দেখা যাচ্ছে ব্লাডের ভিতরে যে না, সেটা কেউ করছে না, সেটা কেউ করছে না আমার মনে হয়, সেটা মনে হয় কেউ করছে না। আমাদের ইস্যুটা অন্য জায়গায়। আসলে আমরা এটা নিয়ে আসলে আরেকদিন আলোচনা করবো। আজকের যে মূল জায়গাটা রয়েছে যে আমাদের এই নিরাপদ খাদ্য আলোচনায় আমাদের চিন্তা ভাবনা, আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করেছি। আমরা শেষ করার আগে মিটন আবার ফেরত আসছে, মিটনের চিন্তা ভাবনাটা কি সেটা একটু বলতে চাই, শুনতে চাই। স্যার ধন্যবাদ স্যার, আমি পেছনে ছিলাম, আপনাদের সবার কথাই শুনছিলাম। আচ্ছা, ওই আচ্ছা, ফ্রেমিং এর কারণে আমি চারজন হলে একটু বড় দেখা যায়, সেজন্য আমি আচ্ছা। কি করছিলাম। যাই হোক স্যার, আমি সকলের আলোচনায় শুনেছি, সকল আলোচককে ধন্যবাদ। আমার মূল বক্তব্যটা হচ্ছে যে সবার জন্য নিরাপদ খাদ্য এটাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করতে হবে। যখন আমি বলছি এটাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করতে হবে, তার মানে হচ্ছে এখানে কিছু বাজেটারি এলোকেশন লাগবে, এখানে কিছু প্রায়োরিটি অ্যাকশনস নিতে হবে, এবং সেটা অগ্রাধিকার, যেটা আমরা বলি অগ্রাধিকার যখন হয় তখন অগ্রাধিকার ভিত্তিতেই তার কিছু কাজ করতে হয়। এটা কেন করতে হবে? কারণ আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি, দেশ হবার স্বপ্ন দেখছি, এবং আমাদের কাছে এটা ফান্ডামেন্টাল হয়ে যাবে যে উন্নত দেশের আপনার খাদ্যের মান কেমন হবে। আমরা মুজিব শতবর্ষ উদযাপন করছি, আমরা এই বছর মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি, কিন্তু আমাদের খাদ্য নিরাপদ করতে পারবো না বা নিরাপদ খাদ্য থাকবে না, এইরকম একটা ওই যে কি বলে যে আপনার মুখের মধ্যে একটা 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 কদাকার চিহ্ন, সেরকম একটা চিহ্ন আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক ভালো কিছুর মধ্যেও একটা খারাপ রয়ে যাচ্ছে। সেই জায়গায় নেই আমি এটা অগ্রাধিকারের দাবিটা তুলছি। তাহলে করতে হবে কি, কি করবে, আমাদের সুপারিশ কি? আমি যে জায়গাটা প্রথম অনেকবার ধরে এটা বলতেছি যে আমাদের রেগুলেটরি বিএফএস এ গঠিত হয়েছে অ্যাজ এ রেগুলেটরি বডি। রেগুলেটরি বডির কাজ হচ্ছে রেগুলেশনটা করা, কিন্তু তারা কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করতে পারবে না। তাহলে নিরাপদ খাদ্যের এই যে কোঅর্ডিনেশনের কথাটা সকল আলোচক যে বললেন, সেই 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 সমন্বয়ের কাজটা কে করবে? সেটার জন্য একটা এজেন্সি বা একটা একটা প্ল্যাটফর্ম তো লাগবে, এবং সেখানে আমরা বলেছিলাম যে একটা নিরাপদ খাদ্য ফাউন্ডেশন গঠন করা। সুতরাং সেই দাবিটা কিন্তু আবার সামনে চলে আসতেছে, প্রয়োজনীয়তাটা সামনে চলে আসছে, পিকেএসএফ বা এসএমইর মতো করে একটা নিরাপদ খাদ্য ফাউন্ডেশন করা। আমি ওই সুপারিশটা নিরাপদ খাদ্য দিবসের প্রাককালে আবার করতে চাই। আর দ্বিতীয় যে কথাটা বলতে চাই, এটা আমি অনেকবার বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের বিজ্ঞাপন নীতিমালাটা যেটা আছে, বাংলাদেশে যে বিজ্ঞাপন প্রচারিত হয়, আমি আশা করি প্রণবদা আমার সাথে একমত হবেন যে এই যে টেলিভিশন গুলোতে বা বিভিন্ন জায়গাতে যে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, সেই বিজ্ঞাপন গুলোতে কিন্তু নিরাপদতার দিকটা, অর্থাৎ যে খাদ্যপণ্যের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই খাদ্যপণ্যটা কতখানি মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ, এইটি দেখবার কোনো ব্যবস্থাপনা সম্ভবত নাই। আমার ভুল হলে প্রণবদা আমাকে কারেক্ট করবেন। কারণ যদি থাকতো, তাহলে এই যে তথাকথিত এনার্জি ড্রিঙ্ক যা দিয়ে আমাদের মানে ছেলেমেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশে, যারা বাংলাদেশে আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের যুব সম্প্রদায় থেকে শুরু করে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে রিক্সা ড্রাইভার, বাস চালক, বাস কন্ট্রাক্টর, এই এই এনার্জি ড্রিঙ্কের নামে এই পচা ড্রিঙ্কের পানি তারা প্রচুর পরিমাণে পান করছে, এবং সবচেয়ে বেশি বিক্রি হয়, এবং এটা গ্রামেও পাওয়া যায়। এইখানে নীতিমালা না থাকার কারণে চকলেটের নামে যা বিক্রি হচ্ছে গ্রামের আমার কোমলমতি শিশুরা চকলেটের নামে যে খাবারগুলো খাচ্ছে, সেগুলো কি চকলেট? চকলেট তো নয়, প্রশ্নই নাই। চকলেট যা দাম, এটা 1.5 টাকা দিয়ে 8 আনা দিয়ে বা 2 টাকা দিয়ে কি করে পাওয়া যায়? সুতরাং এটা তো চকলেট নয়, এটা হচ্ছে কালার, পিওরলি এটা হচ্ছে কালার, এবং এটার মধ্যে হচ্ছে সেই আর্টিফিশিয়াল সুগার। ইভেন ওই যে আমার আখের সুগারও কিন্তু না, আখের যে চিনি সেটা না, কিন্তু এটা হলো ওই যে যে আমার যে আমদানিকৃত যে রাসায়নিক যে এগুলো আছে, ম্যাগনেসিয়াম সালফেট বোধহয় বলে, একটা কেমিক্যাল, হ্যাঁ কেমিক্যাল, একটা কেমিক্যাল, হ্যাঁ সেই কেমিক্যাল গুলো দিয়ে কিন্তু এইগুলা, যেটা নর্মাল চিনির থেকে 10 গুণ যার সুইটেনিটিটা বেশি, এবং সেগুলা দিয়ে কিন্তু এই মিষ্টান্নগুলো বানানো হচ্ছে। এবং এটা এটা যে কতটা মারাত্মক, এটা কিডনি নষ্টের জন্য যে কতটা, এবার প্রচুর রিসার্চ আছে, আলোচনা আছে। আমাদের এই যে ওষুধ প্রসার, আমাদের কি ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ফারুক সাহেব যে ডিপার্টমেন্টের ঔষধ ঔষধ ফার্মেসি ডিপার্টমেন্টের তাদের পক্ষ থেকে কিন্তু অনেকবার এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং এই বিজ্ঞাপন নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করতে হবে, আর জনসচেতনতা বাড়ানোর জন্য গণমাধ্যমকে ব্যবহার করতে হবে, গণমাধ্যমে বেশি বেশি করে পজিটিভ বিজ্ঞাপন দিতে হবে। ইভেন আমি একটা আলোচনায় অ্যানিমেটেড ভিডিওর কথা বলেছিলাম, মিনা কার্টুনের উদাহরণ দিয়ে বলেছিলাম
যে মিনা কার্টুনের মতো করে যদি অ্যানিমেটেড ভিডিও তৈরি করা হয় এবং সেই ভিডিওগুলো দিয়ে যদি আমরা টেলিভিশন গণমাধ্যমে যদি প্রচারের ব্যবস্থা নেই, তাহলে আমাদের কোমলমতি ছেলে মেয়েরা থেকে শুরু করে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে। আমি এক্ষেত্রে জাপানের উদাহরণটা দিতে পারি, যে জাপানে কিন্তু আপনি দেখবেন রাস্তাঘাটে কিন্তু ছেলেমেয়েরা বেশি ঘোরে না, তাদেরকে বাড়ির মধ্যেই থাকতে হয়, এবং জাপানের ছেলেমেয়েরা আমাদের যে কারোর থেকে অনেক বেশি টেলিভিশন দেখে, এবং জাপান সরকার সেটা জানে, এবং জানে বলেই তার টেলিভিশন প্রোগ্রামগুলোকে এমন ভাবে ডিজাইন করে যাতে ঘরের মধ্যে থেকেই সে টেলিভিশন দেখতে দেখতেই যাতে সে শিখতে পারে। অনেক প্রোগ্রামে আছে যেগুলো সে শেখে। সুতরাং আমরা মিনা কার্টুনের ক্ষেত্রে সেটা দেখেছি, বাংলাদেশে সেটা হয়েছিল। ফলে আমরা নিরাপদ খাদ্যের প্রশ্নেও যদি ওই ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারি, আমাদের ছেলে মেয়েরা জানবে আমি কোনটা খাবো আর কোনটা খাবো না, কোনটা খেলে আমার কি হয়, কোনটা খেলে আমার কি হয় না। এই জায়গাটাতে সরকারকে একটু করতে হবে এবং এটা অগ্রাধিকার করতে হবে। ওই একটু জাস্ট একটু ছিটে ফোটা বাজেট দিলাম, আচ্ছা ঠিক আছে, মাথা সত্যানোর মতো করে, আচ্ছা বাবু একটা চকলেট খাও, আচ্ছা ঠিক আছে, এইরকম করে হবে না। এটাকে অগ্রাধিকার হিসেবে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা করতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে বরাদ্দ দিতে হবে। আমাদের এবারের বাজেটও আপনি জানেন যে 5.5 লক্ষ কোটি টাকা থেকে শুরু করে এটা বেড়ে যাচ্ছে। এবারের বাজেটও বড় হবে। এত বড় বাজেট হচ্ছে, অথচ সেখানে নিরাপদ খাদ্যের জন্য আমরা প্রয়োজনীয় বরাদ্দ দিতে পারছি না। সেটা কিন্তু খুবই আমাদেরকে হতাশ করে, আমরা কষ্ট পাই। সেই জন্য আমরা সরকারের কাছে আমরা সবিনয়ে আহ্বান জানাই যে এটাকে অগ্রাধিকার দিয়ে আপনি এখানে প্রয়োজনীয় বরাদ্দটা দিন। এবং আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার করে বলেছি, আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করতে চাই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমরা সহযোগিতা করতে চাই। জনসচেতনতা তৈরি করার জন্য যে একটা বিশাল একটা ক্যাম্পেইন লাগবে, সেই ক্যাম্পেইনে গণমাধ্যম সহ, প্রণবদা নিজে বলেছেন এটা আরেকটা অনুষ্ঠানে, যে আমরা গণমাধ্যমের পক্ষ থেকেও আমরা সহযোগিতা করব। সুতরাং আমরা তো কাজ করতে চাচ্ছি। এখন সরকার যদি হাত গুটিয়ে এরকম করে বসে থাকে, তাহলে তার আমাদের কিছু করার থাকবে না। আমরা চাই যে সরকার একটু হাতটা মেলে দিক, আমাদের জন্য স্পেস তৈরি করুক। আমরা পয়সা চাই না, আমরা ভলান্টিয়ার হিসেবেই আমরা কাজ করব। সেই ঘটনাও আমি বলতে চাই যে আমরা ভলান্টিয়ার হিসেবেই সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু কারণ আমরা চাই যে দেশে সবার জন্য খাবারটা নিরাপদ হোক। এই নিরাপদ খাদ্য আইনের জন্য আমরা লড়াই করেছি স্যার। 2009 সালে বিসেফ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, আমি সেটার ফাউন্ডিং মেম্বার। তো আপনি স্যার এটার উদ্যোক্তা। তো সুতরাং এই যার জন্য আমরা লড়াই করলাম, আজকে সেই 9 থেকে শুরু করে 21, আপনি দেখেন স্যার 12 বছর অলমোস্ট পার করলাম। তো 12 বছরে আমরা গেলাম কোথায়? অর্জনটা কি? এক আইন ছাড়া তো আমি কোনো অর্জন তেমন কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা বললে হয়তো অনেকে রাগ করবেন, অর্জন কিছু আছে, যেমন আমরা বিধি করতে পেরেছি, কিছু স্ট্যান্ডার্ড হয়েছে। সুতরাং কিছু অর্জন অবশ্যই আছে, কিন্তু আরেকটু হওয়া উচিত, আরেকটু কাজ হওয়া সম্ভব। সেই কাজটা করার জন্য একটা সমন্বয় লাগবে, এবং সেই সমন্বয়ের জন্যই একটা ফাউন্ডেশন লাগবে। এই কথাটা স্যার আমি আজকে আবার নতুন করে এই কথাটা বললাম বলে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। জাস্ট টেকিং দ্য ফ্লোর। আমার ইয়েটা হচ্ছে, তাহলে এখন আমাদেরকে রিভিউ করতে হবে যে আমরা যে ফাউন্ডেশনের কথা বলছি, আমরা নিজেরা যেখান থেকে যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন তাহলে কতটুকু কাজ করতে পারে। আমি যদি ফাউন্ডেশনের একটা দাবি করি, জাহিদ, আমি একটু করি, আমাদের সময়ের কারণে এই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে আসলে ভালো করে আলোচনা হওয়া দরকার। এটা আমরা একদিন ইন্টারনাল ডিসকাশন হওয়া দরকার। ঠিক আছে, এটা ঠিক আছে। আজকে আমি জাহিদ ভাইকে একটু বলি, আজকে আমরা যা কিছু বলছি এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন। এটা ঠিক আছে, এক্স্যাক্টলি তার বক্তব্য এটা। আমি একটু শেষ পর্যন্ত 30 সেকেন্ডে একটু ওয়াইস কবির সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, তোমার কথা আসতেছি। এই বিসে ফাউন্ডেশনের কর্মকাণ্ড আমি ট্র্যাক করি, আমি অ্যাপিয়ার হই বা না হই। আমার মনে হয় যে ওই যে একজন আজকে দেখলাম একটা কমেন্টস করলেন যে এটা সিরিয়াল নাম্বার দেওয়া উচিত। মনে হয় মিটন সাহেব, আপনারা আজকের পর্ব, এত নম্বর পর্ব, এটা দিলে আরো একটু ব্র্যান্ডিং হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমার মনে হয় আমাদের একটু অ্যাগ্রেসিভ হওয়ার দরকার আছে আর কি। যেগুলো ফ্যাক্টস গুলো একদম রিফাইন্ড, ক্লিয়ার, উই মাস্ট ব্রিং দিস ইনটু এ ফর্ম অফ পলিসি ব্রিফ। এই বিষয়ে স্যার আমার মনে হয় না। একেবারে একমত। প্রণব সাহেব, আমি একটা মিনিট বলি শুধু। হ্যাঁ, আমি একটা মিনিট বলি। প্রথমত যেটা আতুর রহমান মিটন বললেন যে অর্জন, আমি মনে করি এটাই একটি অর্জন যে নিরাপদ খাদ্য আইন হয়েছে।
হয়েছে, কর্তৃপক্ষ হয়েছে। আবার সেই অর্জনের সমালোচনা কি, এই যে নিরাপদ খাদ্য দিবসে আপনি 64টা জেলায় 64টা আলোচনা করবেন, যদি 64টা জেলায় 1000 কোটি লোক ওই আলোচনা থাকে, তাহলে 64,000 লোক এটার মধ্যে থাকবে। তারা ফিরে যাবে কি নিয়ে আমি সেটা জানি না, কিন্তু 64 জেলায় না করে আপনি যদি এই 64 জেলায় যদি 5000 করে খরচ করেন, সেই 3 লাখ টাকা দিয়ে যদি আপনি 10টা প্রোগ্রাম করেন, অনেক বেশি মানুষ দেখবে, অনেক বেশি মানুষের মধ্যে আপনি মেসেজ দিতে পারবেন। ওই আলোচনার থেকে এইটা করা যৌক্তিক ছিল, মানে নীতিগত ভাবে এবং এটা কৌশলগত ভাবে এটা বেশি কার্যকর ছিল, এটা একটা বিষয়। আর শেষ করবে এটা বলে যে একটু আগে একটা কথা হচ্ছিল যে আমরা তরকারি কেটে ধুবো না ধুয়ে কাটবো, দরকার নাই। আপনি বিষমুক্ত তরকারি আনলেন, কোনো কীটনাশকহীন, আপনি কেটে তারপরে ধুয়ে কাটলেন, কিন্তু রান্না করেন ভেজাল তেল দিয়ে, শেষ সবকিছু। ফলে প্যাকেজ লাগবে নিরাপদ খাদ্যের জন্য, একটা প্যাকেজ লাগবে। আমরা সেই প্যাকেজের জন্য সবাই মিলে কাজ করব, ব্যক্তিগত পর্যায়ে যতটুকু, রাষ্ট্রীয় পর্যায়ে যতটুকু। এটা সবার আন্দোলন, সবার কথা, সবার বেঁচে থাকা, সবার সুস্থতা। ফলে প্যাকেজ লাগবে ব্যক্তি থেকে রাষ্ট্র সর্বোচ্চ। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা মানে আসলে বিজ্ঞাপনটা একটু বলে দিই, বিজ্ঞাপনের নীতিমালা আছে, কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটি হলো, দেখেন স্কুল বন্ধ হলে আমি বেতন দেবো কেন, ক্লাস হচ্ছে না আমি বেতন দেবো কেন? আমার আমার বোন যে চাকরি করে, আপনি বন্ধের জন্য তার বেতন না দিলে সে খাবে কি? ফলে ওই বিতর্ক করে যাবে না, সবটা মিলিয়ে করতে হবে। আপনি আমি তো আগে বললাম যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বন্ধ করে দেন, সরকার তার অংশীদারিত্ব তুলে নেয়, সিগারেট উৎপাদন বন্ধ হয়ে যাবে, 70 বিলিয়ন শলাকা তৈরি হয় বছরে, আপনি কোম্পানি বন্ধ করে দেন, তাহলে পারবো না, প্যাকেজ করে চলতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা যাই হোক, আজকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করবো আজকে, মানে আমরা 1 ঘন্টা 26 মিনিট আমরা আলোচনা করছি। আসলে মানে আমাদের সমস্যা এত বিস্তৃত যে আমরা আলোচনা শেষ করতে পারছি না আর কি। আমি আজকের আলোচনাগুলো, আমার আজকে যেটা জ্ঞান অর্জন করেছে, আমাদের বাবলু অস্ট্রেলিয়া থেকে এখনো জেগে আছে। এখন আমাদের এখানে 9টা, তার মানে ওখানে রাত 1টা। বাবলু আমার এখানে 8টা, বাংলাদেশে 8টা, ওখানে রাত 1টা বাজে। সে এখনো আমাদের জেগে আছে। সে যে কথাটা বলছে এটা খুব গুরুত্বপূর্ণ, মিটন, যে বিসেফ ফাউন্ডেশনের, বিসেফের অর্জন আমাদের ক্রমাগত জ্ঞানার্জন। এটা কিন্তু একটা ভালো কথা, যারা আমরা কথা বলছি আমাদের সবারই জ্ঞান অর্জন হচ্ছে, এবং আমরা অনেক মানুষেরই জন্য, যেরকম ওয়াইস কবির সাহেব পিছনের থেকে আমাদের কথাগুলো শোনেন। আমরা জানি যে আমাদের অনেক দেশে বিদেশের অনেক গুণীজন আমাদের অনুষ্ঠানগুলা শোনেন, আমাদের এই সময় না পেলেও পরবর্তীকালে গিয়ে শোনেন। আমি তো ট্র্যাক করি যে মানে আমাদের হাজার হাজার ভিউজ পরে আমাদের আসে আর কি। ফলে এটা আমাদের একটা অর্জন, আমরা দেখতেই পাচ্ছি। তবে আমরা বাস্তবে দেখতে চাই যে আমাদের যে বলছে যে প্রণব সাহা, প্লট থেকে ক্ষেত থেকে পাত, যে স্লোগানটা, এই জায়গাটায় আসলে আমাদের যাতে যতই আমরা কথা বলি না কেন, এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের যুদ্ধটা শেষ হচ্ছে না। আমরা যুদ্ধটা আমাদের করে যেতেই হবে। আমাদেরকে বিভিন্ন জায়গায় যে কথাগুলো আছে আর কি, তো আমার শেখ মুন্নি সাহেব, এসকে মুন্নি, উনি শেখ মুন্নি না এসকে মুন্নি, যাই হোক, হোটাবার আমরা যদি ভুল করে থাকি আমাকে সংশোধন করেন। উনি বলছেন, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ। বিএফএস এর খাদ্যের নিরাপত্তা রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বয়কের ভূমিকা পালন করছে, এবং এটা আমরা সেই জায়গাটা সাহায্যই করতে চাই আর কি। আমরা যাই হোক আর কি, আমরা ওইটা যাচ্ছি না। আমাদের যে কথাটা বলছিলাম যে আমাদের ক্ষেত থেকে পাত এই জায়গাটার ভিতরে যে খাদ্য নিরাপত্তা, বিভিন্ন পর্যায়ে আসলে নিরাপত্তা নষ্ট হয়ে যেতে পারে। ইভেন এই যে বেকারিতে পাতে আসার আগে, আমার মুখে আসার আগে আসলে যে বেকারির কেক কি দিয়ে বানানো হচ্ছে আমরা জানতেছি না, রাস্তার পাশে চানাচুর কি দিয়ে বানানো হচ্ছে জানতেছি না, আজকাল এনার্জি ড্রিঙ্কস নানান কিছু আসলে অনেক খাবার আমাদের ভরে গেছে। এই জায়গাটা আমাদের সব জায়গাতে আমাদের সবার দায়িত্ব আছে, সবার সচেতনতার দরকার আছে। এবং এটা আমি ওয়াইস কবির সাহেব আমাদের আজকে আবার মনে করে দিয়েছেন যে স্কুল থেকে আমরা কিছুদিন আগেই আসলে একটা মনোজগতের পরিবর্তন শীর্ষক আলোচনা করেছি। সেখানেও আমরা এই স্কুল থেকে আসলে শিক্ষাদানের কথাটা আমরা বলে আসছি, যাতে করে আমাদের জাতিটা তৈরি হতে পারে। যারা আজকের যারা শিশু, তারা কালকে নাগরিক হবে, তারাই কালকে এন্টারপ্রেনার হবে, তারাই কালকে বেকারির মালিক হবে। সবাই যাতে এই জায়গাটায় চলে আসতে পারে। মানে আমি আসলে
বিস্তারিত আলোচনা রিপিট করতে চাই না, আমরা শুধু একটাই জিনিস বলতে চাই যে আমাদের এই দায়িত্বটা সরকারের, অবশ্যই নেতা হিসেবে আমাদের সংসারের যেরকম বাবা মা আছেন সেরকম সরকার আমাদের জাতির বাবা মা, এই দায়িত্বটা তাদের ভূমিকাটা অবশ্যই বড় আছে, কিন্তু আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। সরকার আইন করেছে কিন্তু আমরা আইন মানছি না, তাহলে তো সেটা সরকারের খালি দোষ দিয়ে তো লাভ নেই, আমাদেরও দোষ আছে, আমরা মানছি না। ফলে আমাদের প্রত্যেককেই আসলে এই জায়গাটায় এক হতে হবে, সচেতন হতে হবে। তার জন্য একটা সামগ্রিক প্ল্যাটফর্ম তৈরি করলে আমাদের যুদ্ধটা হয়তো আরো শক্তিশালী হবে। আমি আজকে আপনাদের সবাইকে, এবং বিশেষ করে ওয়াইস কবির সাহেব, সবাই জানেন যে ওয়াইস কবির সাহেব আমাদের বিসেফ ফাউন্ডেশনের নতুন সদস্য, এবং ফলে আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা আমরা আমরা অবশ্যই আমরা এই নাম্বারগুলো দিব আমাদের এটার সাথে, এবং এটা এখন আমরা বিসেফ আমাদের যে বিসেফ ফাউন্ডেশন ফেসবুকের পেজে তো থাকেই, আমরা এখন একটা ওয়েবসাইট ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে বিসেফ ফাউন্ডেশন একই নাম দিয়ে, সেখানেও আমরা আস্তে আস্তে এটা তুলে ধরছি। ফলে আপনারা দয়া করে নিজেরাও ওখানে গিয়ে আপনারা এটাকে কি যেন বলে টিক চিহ্ন দিয়ে দেবেন, যাতে আপনারা আপনাদের কাছে নোটিশ যায়, প্লাস আপনাদের অন্যান্য যারা আছে বন্ধু বান্ধব তাদেরকেও বলবেন, তাদেরকে অনুরোধ করেন ওখানে আসার জন্য আর কি। তো আমরা সবশেষে কুচিমনের সচেতনতার বীজ বোনা উচিত, এটার সঙ্গে একমত হয়ে আমাদের সবার মনেই আসলে বীজ বোনা উচিত, খালি কুচিমনটা নয়, আমাদের মনটা ভিতরেও যদি যতক্ষণ না পরিবর্তন করতেছি, কুচিমনেও বীজ বুনতে আমরা ব্যর্থ হয়ে যাব। তো এই জন্য আমি সবাইকে আবার আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই আমরা শেষ করছি। আমরা সাজ্জাদ, আমরা অফলাইন যেতে পারি।